বিয়েবাড়ির আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। এ বাড়ির মেয়েকে পাশের বাড়িতে অর্থাৎ তার শ্বশুর বাড়িতে তুলে নেওয়া হয়েছে। বাড়িতে এখনও রাজ্যের হৈহুল্লোড়, সারাক্ষণ হৈহুল্লোড় লেগেই থাকে। উর্বির এত হৈহুল্লোড় ভালো লাগে না। তবে রওনক করিম খানের 3টা গোমরামুখ ছানা এখানে এসে আনন্দে মেতে আছে। উর্বির এই ব্যাপারটা দেখতে ভালোই লাগছে। দোতলার বারান্দায় বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে উর্বি দাঁড়িয়ে পড়ে। মাথাটা ভীষণ ভার হয়ে আছে। জ্বর আসার আগে যেরকম অনুভূতি হয় ঠিক সেরকম। আজ যে সকাল থেকেই বৃষ্টি, শীতকালের বৃষ্টিতে ভিজলে জ্বর সর্দি হওয়াটা স্বাভাবিক, কিন্তু উর্বি বৃষ্টিতেও ভেজেনি। এমনিতেও উর্বিকে অসুখ বিসুখ চটজলদি কাবু করে ফেলে ইদানিং। বাইরে বৃষ্টি এখনো থামেনি। রওনকের আজ ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল, সে কোনো কারণে যেতে পারেনি। উর্বির সাথে সকাল থেকে তার কথা হয়নি। দোতলার রেলিং ধরে নিচের দিকে দৃষ্টি দিয়ে দেখতে পায় ডক্টর রওনক করিম খান তার 3 ছানাকে ধমকে শীতের পোশাক পরাচ্ছেন। উর্বি সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শর্মী তার পাপাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আহ্লাদি কণ্ঠে বলছে, সোয়েটার পরে নিতে পারি যদি তুমি আমাদের রেখে ঢাকা না যাও, তবে তাই বায়না করছে পাপার কাছে। রওনকের মুখে হাসি হাসি, সে খুবই নিচু স্বরে তার ছেলেমেয়েদের কিছু একটা বলছে। দোতলা থেকে উর্বি শুনতে পাচ্ছে না সেসব কথা। সে শুধু রওনকের মুখের দিকে তাকিয়ে আছে। কতটা সুখী একজন মানুষ, যার খুবই সরল একটা জীবন, যার জীবনটা সরল রেখায় চলে। ফজরের আজান হলেই উঠে মসজিদে যায়। মসজিদ থেকে ফিরে নিয়ম করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে হালকা কিছু খেয়ে ছেলেমেয়েদের ঘুম থেকে তুলতে ব্যস্ত হয়ে পড়ে। নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাইয়ে হসপিটালে চলে যায়। সেখান থেকে চেম্বার, বাড়িতে ফিরে পরিবারকে সময় দেয়। ইনি হচ্ছেন পৃথিবীর সবথেকে ব্যস্ততম সুখী মানুষ। জীবন কত সরল তার উর্বি নামের জটিলতার সাথে শুধু শুধু জড়িয়ে ফেলেছে নিজেকে। রওনক একজন সুখী মানুষ, উর্বি একজন দুঃখী মানুষ। রওনক একজন সরল মানুষ, উর্বি একজন জটিল মানুষ। রওনক একজন আশীর্বাদপ্রাপ্ত মানুষ, উর্বি একজন অভিশপ্ত মানুষ। কিছুর মিল নেই, কিচ্ছুটি নেই, না বয়স, না চিন্তা ভাবনার, না অবস্থানের, সব কিছুর অমিল। পরিস্থিতি এসে বলেছে, তুমি তোমার জীবনের সাথে সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্যের একটা জীবন জড়িয়ে ফেলতে চলেছ। বলো কবুল, কবুল, কবুল। আর দুজন বোকা মেরুদণ্ডহীন প্রাণী, রওনক করিম খান আর মৃদুলা উর্বি বলে ফেলেছে কবুল। অথচ এত অমিল একটা রেজিস্ট্রেশন পেপারে দুজন স্বাক্ষর খুব যত্নে আলমারিতে পড়ে আছে। উর্বি বাবা ছেলে মেয়েদের খুনসুটি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। বাচ্চাগুলো একেবারে রওনকের মতো হয়েছে, চেহারার গঠন তাই বলে। 3টা বাচ্চাই দেখতে চমৎকার। উর্বির মাঝে মাঝে ইচ্ছে করে বাচ্চাগুলোর নাক টিপে দিতে। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে উর্বি রওনকের হাতের দিকে তাকায়। ডান হাতে ব্যান্ডেজ করা লোকটার আজ দুপুরে এ বাড়ির পুরুষদের সাথে পাল্লা দিয়ে ছিপ ফেলে মাছ ধরতে গিয়ে এ বাড়ির বড় পুকুরে ছিপে একটা মাছ না গাছলেও রওনকের হাতে ঠিকই গেতেছে হুকটা। কেমন অদ্ভুত লোক, বাড়াবাড়ি পর্যায়ের ক্ষত হয়েছে। উর্বি আর দাঁড়িয়ে থাকতে পারছে না, ইচ্ছে করছে বিছানার সাথে মিশে যেতে। তবে সে নিশ্চিত এখন বিছানা নিলেই 3 দিনের জন্য পরে থাকবে সে। শরীর তাই বলছে। ধীর পায়ে হেঁটে সে ঘরে ঢোকে। তাদের যে ঘরটিতে থাকতে দেওয়া হয়েছে সে ঘরটিতে একটা বিশাল বড় বইয়ের আলমারি আছে। বই দেখে প্রথমে উর্বি অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু আলমারি খুলে দেখে সব কিশোর সংকলন। উর্বি ফোনটা হাতে নিয়ে দেখে ফোনটাতে চার্জ নেই। ভুল করে সে চার্জারটা ফেলে রেখে এসেছে। কারো কাছ থেকে চেয়ে আনারও প্রয়োজন বোধ করেনি সে। তার ফোনে বিশেষ কোনো কাজ নেই। দরজা ঠেলে রওনক ভেতরে ঢোকে। উর্বি ঘাড় ঘুরিয়ে তাকায়। রওনকের হাতের দিকে দৃষ্টি স্থির রেখে চুপচাপ দাঁড়িয়ে আছে। রওনক নিজের ব্যাগ গোছাতে গোছাতে তাড়াহুড়ো লাগিয়ে দেয়। উর্বি বলে ওঠে, আপনি চলে যাচ্ছেন? রওনক তার ব্যাগ এনে বিছানার উপর রেখে বলে,
এক হাত দিয়ে ব্যাগের চেন খুলতে বেশ বেগ পেতে হচ্ছে। উর্বি বলে, হেল্প করব? রণব ম্লান হেসে বলে, পারবো। কথাটি বলতে না বলতে ব্যান্ডেজ করা হাতের সার্জিক্যাল গজ কাপড়ের সাথে চেনের হুক আটকে যায়। রণব খেয়াল না করেই বাম হাত দিয়ে চেন ধরে টান দিতেই ডান হাতে ব্যথা পায়। টান লেগে যাওয়া হাত দিয়ে গল গল করে রক্ত ঝরতে থাকে। রণব দাঁতে দাঁত চেপে সেদিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্তের ঘটনায় উর্বি হতভম্ব। সে বেডসাইড টেবিল থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে রণবের মুখোমুখি বসে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমাকে বললেই হতো। রণব কিছু না বলে রক্তাক্ত ব্যান্ডেজটা খুলে ফেলে। উর্বি রক্ত পরিষ্কার করতে করতে বলে, জখমটা মারাত্মক। কাউকে ব্যাগ গুছিয়ে দিতে বললেই কি তাকে জোর করা হয় না? তাকে অত্যাচার করা হয় না? বলতে পারতেন আমাকে। রণব চুপ করে থেকে উর্বির দিকে এক পলক তাকায়। উর্বি নতুন করে তার হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, আপনি বসুন, আমি রুমা আপাকে ডেকে আনছি, আপনার ব্যাগ গুছিয়ে দিবে। রণবের ঢাকা যাওয়া হয়নি। শর্মি পাপাকে যেতে দেবে না, তাই গাড়ির চাবি লুকিয়ে রেখেছে। সন্ধ্যার পর থেকে উর্বির শরীরটা খারাপ হতে শুরু করে। রণব নিচতলায় গিয়েছে। উর্বি ঘরে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে। বাইরে থেকে রুমা উকি দিয়ে ডাকে, ভাবি বের হও না, সন্ধ্যাবেলায় কি শুয়ে আছো? নিচে সবাই গানের কলি খেলছে, মালাই চার আলুর চপ আছে সাথে। আমার শরীরটা ভালো লাগছে না আপা, তোমরা আনন্দ করো। সে কি হয়েছে? রুমা উৎকণ্ঠা নিয়ে বলে, মনে হচ্ছে গায়ে জ্বর আসতে চলেছে, মাথাটা ভারী হয়ে আসছে। রুমা এসে উর্বির কপালে হাত দেয়, তাই তো, তোমার গা তো বেশ গরম হয়ে আছে, হঠাৎ এমন হলো কেন? মাঝে মাঝে আমার সাথে এমন হয়, আমি অভ্যস্ত এতে। দাঁড়াও ভাইয়াকে ডাকি। রুমা উঠে যেতে চাইলে উর্বি তার হাত টেনে ধরে। আস্তে করে বলে, তোমার ভাইয়াকে ডাকতে হবে না আপা, কিছু হলে আমি ওষুধ খেয়ে নেব। রুমা উর্বির দিকে তাকিয়ে থাকে, বলে, আমি ভাইয়াকে ডাকতে যাচ্ছিলাম কারণ সে একজন ডক্টর, আর এই সময় যদি তোমাকে জ্বর পেয়ে বসে তাহলে সবার আনন্দ মাটি হয়ে যাবে। কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি চাও না ভাইয়া আসুক, এসে তোমাকে দেখুক। না, আসলে এই সামান্য ব্যাপারে তাকে ডাকার, তাছাড়া তার হাতে ব্যথা। রুমা উর্বিকে বুঝিয়ে দিয়ে বলে, বুঝেছি, ডাকবো না আমি, কোনো অসুবিধা হলে আমায় ডেকে নিও। রুমা চলে যায়। উর্বি এক দৃষ্টি দরজার দিকে তাকিয়ে থাকে। রওনক রুমে ঢুকে দেখে উর্বি ঘুমিয়ে আছে। রাতে সে খেতেও যায়নি। রুমা ঘরে খাবার দিয়ে গিয়েছিল, খাবারটা ঠিক সেভাবেই পড়ে আছে। রওনক গিয়ে বিছানার অন্য পাশে শুয়ে পড়ে। হাতের ব্যথাটা কিছুটা কমেছে। কিছুক্ষণ পরে রওনক খেয়াল করে উর্বি কি যেন বিড়বিড় করছে। রওনক বুঝতে পারে না। সে উঠে বসে, ঘাড় ঘুরিয়ে দেখে উর্বি কাঁপছে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে রওনক ডাকে, উর্বি কোনো সমস্যা? উর্বি উত্তর দেয় না। সে জ্বরে প্রলাপ বকছে। রওনক শুনতে পেয়ে উর্বি মা মা বলে কিসব বলছে, যেটুকু বলছে খুবই অস্পষ্ট। রওনক বুঝতে পারছে না সে কি করবে, কাউকে কি ডাকবে। সে অনেকটা সংকোচ নিয়ে উর্বির কপালে হাত রাখে। কপালে হাত রাখতেই সে চমকে ওঠে। উর্বির শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে। রওনক উঠে দ্রুত তার ব্যাগ থেকে থার্মোমিটার বের করে নিয়ে আসে। উর্বির কপালে ধরতে সে দেখতে পায় তাপমাত্রা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। অথচ সন্ধ্যায় যখন দেখা হয়েছিল তখন দেখে মনে হয়নি মেয়েটা অসুস্থ। রওনক চিন্তিত ভঙ্গিতে ঘর থেকে বের হয়ে রুমাদের ঘরের কাছে যায়। রুমার দরজায় ধাক্কা দেওয়ার পরে রুমার ঘুম চোখে বের হয়ে আসে। কি হয়েছে ভাইয়া, তুই একটু আমার রুমে আয় তো। রুমা অবাক হয়ে রওনকের পিছু পিছু যায়। ঘরে ঢুকে রওনক বলে, বুঝতে পারছি না কি করা যায় বলতো, এত জ্বর উঠেছে, ডাকলেও সাড়াও দিচ্ছে না। রুমা দ্রুত উর্বিকে গিয়ে ধরেও, ভাবি শুনতে পাচ্ছ আমার কথা? উর্বি কোনো কথা বলতে পারে না, কাঁপতে থাকে। রওনক বলে, ইমিডিয়েটলি আমাদের জ্বর নামাতে হবে, তুই একটা বালতিতে পানি আর একটা মগ নিয়ে আয়। রুমা দৌড়ে আজমেরিকে ডেকে তোলে। তারপর একটা মগ আর পানি ভর্তি বালতি নিয়ে আসে। উর্বির কাঁপুনি থামছেই না। আজমেরি উৎকণ্ঠা নিয়ে ঘরে ঢুকে বলা শুরু করে, রাতে বলল ওষুধ খেয়েছে। বললাম ভাইজানকে বলি, বলল জ্বর হলে কি ওষুধ খেতে হয় তা আমি জানি, তোমার ভাইকে বলতে হবে না। আজ তো আমরা সবাই বৃষ্টিতে ভিজেছি, ভাবি তো ভেজেনি, হঠাৎ এমন জ্বর উঠবে কেন? রওনক বলে, ঠান্ডা থেকে এই জ্বর হয়নি, দেখি তো মনে হচ্ছে ইমিউনিটি কম, মাথায় পানি ঢালতে থাক।
রুমা উর্বির মাথায় পানি ঢালতে থাকে। রাউনাপ আজমেরিকে বলে, তুই যা গিয়ে একটু ঘুমা, বিয়েবাড়ির ধকল গিয়েছে তোর উপর দিয়ে, রুমা আছে, ও দেখবে। আজমেরি আরো কিছু সময় থেকে রাউনাফের জোরাজুরিতে চলে যায়। দীর্ঘ সময় ধরে রুমা উর্বির মাথায় পানি ঢালে, তাপমাত্রা একটু কমে আসতে শুরু করেছে। হঠাৎ রুমার মেয়ে মিশফা কেঁদে ওঠে। রাউনাপ বলে, তুইও যা, আর পানি ঢালার প্রয়োজন নেই, আমি দেখছি, তুই পারবে? রুমা অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ তুই যা। রুমা চলে যায়। রাউনাপ বিছানার এক পাশে চুপচাপ বসে পড়ে। উর্বির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, উর্বি। উর্বি কোনো সাড়া দেয় না। রাউনাফের চোখ চলে যায় উর্বির হাতের দিকে। ডান হাতের কবজির কাজটাতে বিরাট ক্ষত। এটা সে সেদিন খেয়াল করেছে পালস রেট চেক করতে গিয়ে। রাউনাপ ম্লান হাসে। সে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছে, তার ডাক্তারি জীবনে তার কাছে এ পর্যন্ত 17-30 বছর বয়সী যতগুলো মেয়ে পেশেন্ট এসেছে, তাদের মধ্যে 70% মেয়েদের হাতে কবজিতে কাটার চিহ্ন। বাংলাদেশের এই স্টেজের মেয়েরা চারিত্রিকভাবে খুব আবেগী থাকে। শিমলার কথা মনে পড়ে যায় রাউনাফের। শিমালার মা বাবা যখন জেনে গিয়েছিল রাউনাফের সাথে শিমালার সম্পর্ক রয়েছে, তখন মেয়েটাকে প্রচুর মারধর করেছিল। রাগে দুঃখে রাউনাফকে না পাওয়ার যন্ত্রণায় হাতের শিরা কাটার চেষ্টা করেছিল শিমালা। উর্বিও কি ওই আবেগী কাতারের মেয়ে? দেখে তো মনে হয় না। এই মেয়েটিও কার জন্য হাত কেটেছিল তরুণী বয়সে। ক্ষতটা দেখে মনে হচ্ছে কয়েক বছরের পুরনো। হাত থেকে দৃষ্টি সরিয়ে উর্বির মুখের দিকে তাকায় রাউনাপ। শিমালার সাথে এই মেয়েটির চেহারার কোনো মিল নেই, কিন্তু এই মেয়েটির থুতনিতে টোল আছে, যেটা শিমালারও ছিল। কিছুক্ষণ চুপ করে থেকে রাউনাপ আবার ডাকে, উর্বি। উর্বি কিছুটা সময় নিয়ে হুঁ বলে সাড়া দেয়। রাউনাপ বলে বলে, কি কি ওষুধ খেয়েছিল রাতে, নাম বলো। উর্বি আবার হুঁ বলে। রাউনাপ বুঝতে পারে উর্বি ঠিক নেই। সে উঠে দরজার সিটকিনি তুলে দেয়। বিড়বিড় করে বলে ওঠে, ও মৃদুলা, তুমি দেখছি দিনকে দিন আমাকে তোমার পার্সোনাল ডক্টর বানিয়ে ফেলছো, কি অদ্ভুত। উর্বি লজ্জিত ভঙ্গিতে বসে আছে। সে তার গায়ে একটা কালো রঙের শাল জড়িয়ে রেখেছে। কালো রাতে তার জন্য কতগুলো মানুষের ঘুম নষ্ট হয়েছে, এটা ভেবেই তার সুপ্ত অপরাধ বোধ হচ্ছে। মোহনার কাছ থেকে সে জানতে পেরেছে সব। কাল রাতের পর আর জ্বর আসেনি, তবে শরীরটা অস্বাভাবিক ক্লান্ত। বিছানা থেকে উঠে সে বারান্দায় হাঁটতে থাকে। সামিউল এদিকে আসছিল। উর্বিকে বারান্দায় দেখে দাঁড়িয়ে পড়ে। উর্বির সামনে পড়লেই তার ভীষণ লজ্জা লাগে। সহজে সে উর্বির সামনে পড়ে না। জ্বরতা কাটিয়ে সে উর্বিকে বলে, আপনার জ্বর সেরেছে ভাবি। উর্বি হাসি দিয়ে মাথা নাড়ায়। এই লোকটাকে কেন কোনো এক কারণে উর্বি বেশ পছন্দ করে। স্বভাবে ভীতু শ্রেণীর পুরুষ হলেও অন্তরার প্রতি সামিউলের ভালোবাসা দেখে সামিউলকে ভালো লাগে উর্বির। সামিউল চলে যায়। যে পথ দিয়ে সামিউল গিয়েছে সে পথ দিয়ে রাউনাফকে আসতে দেখা যায়। উর্বি মানুষটার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। বিয়ের পর থেকে সমঝোতা হচ্ছে নাকি হচ্ছে না উর্বি বুঝতে পারছে না। তবে উর্বির জন্য রাউনাফ নামের এই লোকটার ভোগান্তি বেড়েই চলেছে। অবশ্যই সব তো উর্বি জানতই। রাউনাফ উর্বিকে দেখে বলে, এখন কি অবস্থা? হাঁটাহাঁটি শুরু করে দিয়েছ দেখছি। আমি ঠিক আছি, জ্বর আর ওঠেনি, নিচু স্বরে বলে ওঠে উর্বি। বেশ ভালো, তাহলে জ্বরের ওষুধটা স্কিপ করে যেও, ওটা জ্বর থাকলেই খেও, আর এভাবে জ্বর উঠলে আন্দাজে কোনো ওষুধ খাওয়া উচিত না। উর্বি মুচকে হাসে। বাইরে থেকে সকালের মিষ্টি রোদ উর্বির মুখের উপর পড়ায় উর্বিকে অদ্ভুত সুন্দর লাগছে। তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চুলে বিনুনি করা। উর্বি বলে ওঠে, কাল রাতে আপনাদের অনেক বিরক্ত করেছি। আসলে আমার এরকম হয় মাঝে মাঝে, বুঝতে পেরেছি। এভাবে হঠাৎ করে জ্বর আসা আবার হঠাৎ করে চলে যাওয়া স্বাভাবিক কোনো বিষয় না। এরকম আর ছোটবেলা থেকেই হয়। তোমার জ্বরের মুড সুইং হয় সম্ভবত। উর্বি হাসে। রাউনাফের হাতের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার হাতের ব্যথা সেরেছে? রাউনাফ নিজের হাত উল্টে পাল্টে বলে, হাতে ব্যথা পেয়েছি কিনা সেটাই মনে পড়ছে না। যাও গিয়ে রেস্ট নাও, আমরা বিকেলে চলে যাব। শর্মি উর্বির ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। উর্বি বলে, এসো এদিকে এসো, কিছু লাগবে?
আমিরুন খালামণিকে দেখেছেন? আমিরুন খালা তো বাইরে গিয়েছেন, কি দরকার আমায় বলো, আমি ফ্রি আছি। আসলে আমার চুল বেঁধে দেয় আমিরুন খালামণি, আমি ভাইয়া আপির সাথে বের হব, এজন্য আমিরুন আপাকে ডাকতে হবে, এসো আমি বেঁধে দিচ্ছি। শর্মী এদিক ওদিক তাকিয়ে কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঘরে ঢোকে। আপি ভাইয়া যদি দেখতে পাই এই মেয়েটা তার চুল বাঁধছে তাহলে নির্ঘাত বকবে। তবু শর্মী ঘরে ঢোকে। শর্মী বড়দের ফিরিয়ে দিতে পারে না কখনোই। ঘরে ঢুকে উর্বির কাছে এসে বসে সে, নিচু স্বরে বলে, আপনার জ্বর সেরেছে? হ্যাঁ, দেখি মাথাটা সোজা করো। দুটো বেনি করবো না একটা? দুটো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ অবশ্যই করো। না থাক। কি দেখে হাসছিলেন ফোনে? একটা খুবই মজার কমেডি শো, তুমি দেখবে? শর্মী কিছু বলার আগে উর্বি তার ফোনটা শর্মীর হাতে দেয়। শর্মী একটু পর পর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। উর্বি শর্মীর ছেলে মানুষই দেখে খুবই মজা পাচ্ছে। এমন সময় সাইমি দরজার বাইরে দাঁড়িয়ে শর্মীকে ডাকে। উর্বি বলে, এসো, ভেতরে এসো, এটা আমার পাপার ঘর, আপনার আমাকে আসতে বলার প্রয়োজন নেই। এত বড় করা কথাটি সাইমি খুবই ঠান্ডা গলায় বলে। উর্বি চুপ করে থাকে। শর্মী মোবাইলটা রেখে উঠে দাঁড়ায়। নাবিল শর্মীর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। শর্মী বুঝতে পারছে না ভাই এমন করছে কেন। আজকাল নতুন মায়ের সাথে বেশ ভাব জমিয়েছিস তাই না শর্মী? দাঁত খিচিয়ে বলে ওঠে নাবিল। আমি তো শুধু চুল বাঁধতে গিয়েছিলাম ভাইয়া। ও, আপনি চুল বাঁধতে গিয়ে নতুন মায়ের কোলে উঠে হাসাহাসি করছিলেন? শর্মীর মন খারাপ হয়ে যায়। ভাইয়া তাকে খুবই কড়া করে কথাগুলো বলছে। উনি কিন্তু অতটাও খারাপ না ভাইয়া। শর্মী খুব ভয়ে ভয়ে বলে ওঠে কথাটি। নাবিল কয়েক মুহূর্ত শর্মীর দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে থেকে বলে ওঠে, স্বামী ওকে চুপ থাকতে বল, নয়তো গাড়ি থেকে ওকে ছুঁড়ে বাইরে ফেলে দেব। শর্মী নাবিলের কথা শুনে চুপ করে বসে থাকে। শাফিউলের কলেজ থেকে ট্রান্সফার লেটার এসেছে। তাকে চট্টগ্রামের একটি স্বনামধন্য কলেজে ট্রান্সফার করা হয়েছে। এক সপ্তাহের মধ্যেই তাকে যেতে হবে সেখানে। রওশনারা মোহনাকে সাথে যাওয়ার আদেশ দিয়েছেন। মোহনা বুঝতে পারছে না এত বড় সংসার ছেড়ে কীভাবে সে অন্যখানে গিয়ে থাকবে। রওশনারা তার শাশুড়িকে বলে, মা, আমি গেলে এদিকটা কে সামলাবে? কেন? আমার বড় ছেলের বউ, এখন থেকে সে সব সামলাবে। মোহনা উর্বির দিকে তাকায়। রওশনারা মোহনাকে বলে, এটা তোমার সংসার না? স্বামীর সাথে যেখানে থাকবে সেটাই তোমার সংসার। একটা মেয়ের কাছে তার স্বামী সব কিছু। রওশনারা উর্বির দিকে তাকিয়ে মোহনাকে বলে, আমার বড় বৌমার ওপরে আমার আস্থা রয়েছে, তুমি নিশ্চিন্তে শাফিউলের সাথে যাও মেজ বৌমা। দু একদিনের মধ্যে সব গুছিয়ে নিয়ে মোহনা আর শাফিউল চলে যায়। বাড়িতে দুজন মানুষের অনুপস্থিতি বেশ উপলব্ধি করা যাচ্ছে। মোহনা প্রতিদিন ফোন করে বাড়ির সবার সাথে কথা বলে। তারা দুজন বেশ সেখানে ভালোই আছে নিজেদের ছোট্ট সংসার নিয়ে। শর্মীর ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে। তাকে সবসময় পড়ার টেবিলেই পাওয়া যায়। সাইমি আর শান্তর মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছে। তারা দুজনেই জিপিএ 5 পেয়েছে। এখন দুজনে মন লাগিয়ে মাধ্যমিকের প্রস্তুতি নিচ্ছে। অন্তরা খুবই যত্নের সাথে তার 2 রুমের সংসারটাকে সাজাচ্ছে। সামিউলের একটা বিজ্ঞাপন কোম্পানিতে চাকরি হয়েছে, খুবই ভালো বেতন, তারাও বেশ সুখে আছে। তবে রওশনারা এখনও তাদের মেনে নেননি। আগামীকাল থেকে উর্বির অফিস শুরু। কিছু জরুরি কাগজপত্র দেখে উর্বি ফাইলে ঢুকিয়ে রাখে। শর্মী এসে বারবার বাইরে থেকে উকি দিচ্ছে। উর্বি অনেক আগেই তা খেয়াল করেছে। সে ঠান্ডা গলায় ডাকে, শর্মী, এদিকে এসো। শর্মী ঘরে ঢোকে, তার হাতে অঙ্ক বই। উর্বি তাকে বলে, কিছু বলবে? পাপার কাছে এসেছিলাম, ঝটপট উত্তর দেয় শর্মী। কিন্তু তোমার পাপা তো তোমার দাদুর ঘরে। তোমার দাদুর প্রেশার চেক করতে গিয়েছেন, মা অসুস্থ বোধ করছেন হঠাৎ। ও আচ্ছা। শুকনো গলায় বলে শর্মী চলে যেতে গেলে উর্বি বলে ওঠে, অঙ্ক নিয়ে কোনো প্রবলেম হলে আমায় বলতে পারো, আমি অঙ্ক ভালোই বুঝি। শর্মী উর্বির দিকে ফিরে তাকায়। তার জ্যামিতি চ্যাপ্টারে একটু সমস্যা হয়েছে। এটা কাল সন্ধ্যায় তার টিচার আর রাতে তার পাপা বুঝিয়ে দিয়েছিল। এখন তার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। নাবিল আর সাইমি কেউ বাসায় নেই, নয়তো সে তাদের কাছেই যেত। শর্মী ভাবে তার পাপাকে জিজ্ঞেস করলে যদি পাপা বিরক্ত হয়, তার চেয়ে উর্বির থেকে বুঝে নেওয়া যাক। শর্মী বিছানার একপাশে বসে তার
অঙ্কের বইটা উর্বির দিকে এগিয়ে দেয়। উর্বি বইটা হাতে নিয়ে বলে, ও এইটা এইটা তো পানির মতো সহজ, এদিকে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি। শর্মি এগিয়ে এসে বসে। রওনক এসে দরজার বাইরে চোখ দেখে থমকে যায়। শর্মি চোখ বড় বড় করে উর্বির দিকে তাকিয়ে উর্বির কথা শুনছে। রওনক ঘরে ঢোকে না, সেখান থেকে সরে যায়। রওশনারা চোখ বন্ধ করে তার আরাম কেদারায় শুয়ে আছেন। উর্বি এসে তাকে ডাকে, মা আমায় ডেকেছিলেন? এদিকে এসো, বসো। উর্বি রওশনার কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসে। রওশনারা উর্বিকে দেখে, কি সুন্দর মুখশ্রী। দেখলেই রওশনারা এক অদ্ভুত টান অনুভব করে। প্রথম দিন থেকে রওশনারা বলেন, রওনক এসেছে? না, এখনো ফেরেননি। আচ্ছা, আজ তোমার ভাইয়া ফোন দিয়েছিল, তুমি নাকি ও বাড়িতে যেতে চাচ্ছ না, কোনো সমস্যা? না মা, আসলে নতুন চাকরি, এখন ছোটাছুটি নিতে চাচ্ছি না। বুঝলাম, কিন্তু তাই বলে নতুন বিয়ে হয়েছে সেই মেয়ে আর মেয়ে জামাই তাদের বাড়িতে যায়নি? বিয়ের 1.5 মাস হয়ে গিয়েছে, এটা তো ভালো দেখায় না মা। সবচেয়ে বড় কথা তোমার ছোট বোনের বিয়ে। উর্বি চুপ করে থাকে। রওশনারা বলে, রওনক কি যেতে চাচ্ছে না? এরকম কিছু না মা, সেরকমটা না। তাহলে তুমি রেজাল্টকে ফোন করে বলছো তোমরা সামনের সপ্তাহে যাবে, এই কথা বলো। রওনক আসলে আমার ঘরে পাঠিয়ে দিও। রওনক আসলে এখন তুমি যাও। উর্বি উঠতে যাবে, অমনি রওনক এসে রুমে ঢোকে। রওশনার দিকে তাকিয়ে বলে, মা আমিরুনকে কোথাও দেখছি না। আমিরুন একটু দেশের বাড়ি গিয়েছে, তার বাবা অসুস্থ। ও আচ্ছা, তুই কখন এলি? আর আমিরুনকে ডাকছিলি কেন? এই তো এইমাত্র এসেছি, আমিরুনকে ডাকছিলাম একটু কফির জন্য। সবসময় আমিরুন আমিরুন করিস কেন? কিছু লাগলে বৌমাকে তো বলতে পারিস। রওনক উর্বির দিকে তাকায়। রওশনারা বলেন, বৌমা তুমি রওনক আর আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসো। আর রওনক তুই বস, তোর সাথে আমার কথা আছে। অফিস থেকে বেরিয়ে গেইটের কাছে এসে উর্বি দাঁড়িয়ে পড়ে। রওনকের গাড়ি ঠিক অফিস ছুটির টাইমে এসে গেটের কাছে দাঁড়িয়ে আছে। রওনকের নির্দেশে আব্দুল ভাই প্রতিদিন উর্বিকে অফিসে দিয়ে আসে, নিয়ে যায়। গাড়ির দরজা খুলে উর্বি দেখে ভেতরে শর্মি বসে আছে। উর্বি কিছুটা অবাক হয়ে বলে, তুমি? শর্মি তার হাতের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। মাথা তুলে উর্বির দিকে তাকিয়ে বলে, বেস্ট ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিলাম। উর্বি উঠে বসে। আব্দুল ভাই গাড়ি স্টার্ট করে। শর্মি আবারও ফোনে মনোযোগ দেয়। উর্বি শর্মির হাতের ফোনটার দিকে তাকিয়ে বলে ওঠে, আবার দেখছো এটা? কতবার দেখবে এটা? শর্মি লাজুক হেসে বলে, আমার পছন্দের মুভি। উর্বি শর্মির দিকে তাকায়। দিনকে দিন মেয়েটা তার সাথে খুবই স্বাভাবিক আচরণ করছে। সে ঠান্ডা গলায় বলে, এই মুভিটার নাম কি? শর্মি উৎফুল্ল হয়ে বলে, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এটা ফেরি টেল, আমি আসলে দেখিনি। আমরা ছোট থেকে বাংলাদেশ টেলিভিশনে সিসিমপুর, মিনা রাজু, মনের কথা এসব দেখে বড় হয়েছি। এগুলো সম্পর্কে ধারণা নেই। আচ্ছা, এই লোকটা এমন দেখতে কেন? পশুর মতো দেখতে রাজকুমারীর সাথে এমন ব্যবহার করছে কেন? এর রাজকুমার কোথায়? এটাই রাজকুমার। ও শুরুতে অভিশপ্ত থাকে, কিন্তু খুব ভালো, নায়িকাকে পরে ভালোবাসে। শর্মি খুব আন্তরিকতার সাথে বলতে থাকে উর্বিকে। উর্বি হেসে বলে, তুমি ভালোবাসা বোঝো? শর্মি মুখটা আবার লজ্জায় লাল হয়ে যায়। সে তো কিছু কিছু বোঝে। উর্বি বলে, এই হিরো কি এভাবেই থাকবে, এমন পশুর মতো দেখতে থাকবে? না না, ও তো মানুষই রাজকুমারও পশুর রূপ নিয়ে আছে এখন। উর্বি একটা দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান হেসে বলে, এসব ফেরি টেলেই সম্ভব। রাজকুমার বিস্টের বেশে থাকে, বাস্তবে কি হয় যেন উল্টো হয়। বাস্তবে রাজকুমারেরা বেশে থাকে, একটা বিস্ট আসে। একটা পশু থেকে রাজকুমার সেজে তারা রাজকুমারীদের কষ্ট দেয় শুধু। শর্মি অবাক হয়ে উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বি কথাটা বলে নিজেকে চমকে ওঠে। এতটুকু বাচ্চা মেয়ের সাথে কিসব কথা বলছে সে। প্রসঙ্গ পাল্টে বলে, ফুচকা খাবে? ফুচকার কথা শুনে শর্মির জিভে পানি চলে আসে, কিন্তু সে আমতা আমতা করে বলে, পাপা? তোমার পাপা জানবে না, আমি বলবো না। আব্দুল ভাই আপনি বলবেন? আব্দুল হেসে মাথা নাড়ায়, সেও বলবে না। উর্বি বলে, ঠিক আছে, তবে গাড়ি থামান। সেদিন বিকালটা উর্বি শর্মি নামে সরল কিশোরীর সাথে দারুণ উপভোগ করেছে। দুজন একসাথে ফুচকা খেয়েছে, কিছু কেনাকাটা করেছে। রওশন মঞ্জিলে ফিরে হাসি হাসি মুখ করে শর্মি উর্বির দিকে তাকায়। কোনো এক অজানা কারণে শর্মির এই মহিলাকে ভয় লাগছে না, খারাপ লাগছে না, বরং ভালো লাগছে। কিছুটা নয়, বেশ ভালো লাগছে।
সদর দরজা খুলে দেয় আমিরুন। হাতের শপিং ব্যাগপত্র নিয়ে উর্বি আর শর্মি ভেতরে ঢোকে। নিচতলার লিভিং রুমে শাইমি আর নাবিল চুপচাপ বসেছিল। শর্মিকে উর্বির সাথে দেখে নাবিল কটমট দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। শর্মি ভাইয়ের দৃষ্টি দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে উর্বির থেকে দূরত্ব বাড়িয়ে দোতলায় চলে যায়। রওনককে ঘরে ঢুকতে দেখে উর্বি উঠে দাঁড়ায়। রওনক নিচু গলায় বলে ওঠে, কফি খেয়ে এসেছি, আনতে হবে না। উর্বি ম্লান হেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তারা হচ্ছে কফি কাপল। সম্পর্কটা কফি দেয়া নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। রোজ 24 ঘন্টায় স্বামীর প্রতি কেবল মাত্রই একটা দায়িত্বে এসে বর্তায় উর্বির ঘাড়ে। আজ তাতেও ছুটি। হাতের ব্যাগটা আলমারিতে তুলে রেখে রানব হাত ঘড়ি খুলে রাখে। আর চোখে উর্বিকে এক পলক দেখে স্বাভাবিক গলায় বলে ওঠে, অফিস কেমন কাটছে তোমার? ভালো। উর্বি এক শব্দে জবাব দেয়। রানব আর কোনো কথা খুঁজে না পেয়ে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারি খুলে সে দাঁড়িয়ে থাকে। পুরো আলমারি ভর্তি উর্বির শাড়ি। তার জামা কাপড় খুঁজে পাওয়া মুশকিল। না চাইতেও উর্বির শাড়িগুলো হাত দিয়ে সরিয়ে সে নিজের পোশাক খুঁজতে থাকে। উর্বি বুঝতে পেরে এগিয়ে গিয়ে বলে, আপনার জামা কাপড় নিচের শাড়িতে। আমিরুন এসে গুছিয়ে দিয়ে গিয়েছে, দাঁড়ান আমি বের করে দিচ্ছি। কথাটি বলে উর্বির সামনে এগোয়। রানা পেছনে এগোতেই উর্বির সাথে ধাক্কা লেগে উর্বি পড়ে যেতে নেয়। ঠিক তখনই রানব শক্ত করে উর্বিকে ধরে ফেলে। দুজনের বিব্রত হয়ে কয়েক মুহূর্তে একে অপরকে দেখে। উর্বির লতানো কোমর থেকে রানফের হাতের বাঁধন আলগা হতেই উর্বি লাফিয়ে একদম দুকদম ডানে সরে দাঁড়ায়। রানফের চোখে মুখে অস্বস্তি। উর্বি ঝটপট করে রানফের ঘরে পরার পোশাক বের করে তার হাতে দিয়ে বারান্দায় চলে যায়। রানফ ফ্রেশ হয়ে চলে যায় ছেলেমেয়েদের খোঁজ নিতে। রানফ করিম খানের 3 ছানা নিচতলার লিভিং রুমে বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে বসে আছে। আমিরুন দাঁত বের করে দাঁড়িয়ে আছে পাশে। রানব গম্ভীর কণ্ঠে তার ছেলেমেয়েদের উদ্দেশ্য করে বলতে থাকে, আজ আমি একটু আগে ভাগে চলে আসায় খুব অসুবিধা হয়ে গেল না তোমাদের, তাই না? ভেবেছিল দুধ না খেয়ে চুপচাপ কেটে পড়বে। 3 ছানার কেউ কোনো কথা বলে না। রানব আমিরুনকে বলে, শাস্তি স্বরূপ ওদের 2 গ্লাস দুধ খাইয়ে ছাড়বি আজ। যে আচ্ছা ভাইজান। হাসতে হাসতে জবাব দেয় আমিরুন। রানব গম্ভীর কণ্ঠে বলতে থাকে, একটু নাইট ওয়াকে বেরোবো, আমার ঘরে 1 গ্লাস দুধ দিয়ে আয়, বলবি খেয়ে নিতে। আমিরুন মুচকি হেসে মাথা নাড়ায়। রানব গ্রে কালারের জ্যাকেট গায়ে চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বারান্দায় কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে উর্বি রুমে ঢোকে। বিছানা ঠিক করে আয়নার সামনে গিয়ে চুল আঁচড়ে নেয়। তখনই দরজায় টোকা পড়ে। বাইরে থেকে আমিরুন নিচু গলায় বলে ওঠে, আসবো ভাবি, এসো। আমিরুন ঘরে ঢোকে। তার হাতে একটা দুধের গ্লাস। উর্বি গ্লাসের দিকে তাকিয়ে আছে। সে জানে এটা কে পাঠিয়েছে। তবু আমিরুন গলার স্বর উঁচু করে আহ্লাদি গলায় বলে ওঠে, ভাইজান পাঠাইলো ভাবি। উর্বি জানে এখন শুরু হবে আমিরুনের কণ্ঠে তার বড় ভাইজানকে নিয়ে রাঙিয়ে চড়িয়ে কথা। সে স্বাভাবিক গলায় বলে, ঠিক আছে, ওটা ওখানে রেখে দাও। আমিরুন তার ঠোঁট নাড়াতে শুরু করে, না না, এটা আপনি এখন আমার সামনে দাঁড়াইয়া থাইকা খাইবেন। বড় ভাইজান তো বারবার করে বলে দিছে, আমিরুন তোর বড় ভাবিকে না খাইয়ে আসবি না, খবরদার। উর্বির বেশ হাসি পাচ্ছে আমিরুনের মিথ্যা কথাগুলো শুনে। রণব কখনো এভাবে বলেনি, কিন্তু আমিরুন তার বড় ভাইজানকে উর্বির সামনে অত্যন্ত ভালো ডেডিকেটেড স্বামী প্রমাণ করেই ছাড়বে। পরপর 2টো অপারেশন শেষ করে আধা ঘন্টার জন্য নিজের কেবিনে ঢুকে সার্জিক্যাল অ্যাপ্রনটা খুলে ফেলে চেয়ারে গায়ে লিয়ে দেয় রাওনাফ। কপালে ডান হাতটা রেখে চোখ বন্ধ করে থাকে দীর্ঘ সময়। বাইরে থেকে ডক্টর কিশোর উকি দিয়ে বলে, মে কামিং? হ্যাঁ। রাওনাফ চোখ মেলে তাকায়। কিশোর ভেতরে ঢুকে বলে, ওপেন হার্ট সার্জারি পেশেন্টের কাছ থেকে 10,000 টাকা বিল কম রাখার নির্দেশ তুমি দিয়েছ? হ্যাঁ, সো হোয়াট? রাওনাফ বলে ওঠে, না কিছুই হয়নি, তবে আমরা কেউ জানি না তো, প্রয়োজন মনে করিনি। অসুবিধা হলে আমার প্রফিট থেকে 10,000 কেটে রেখো। ভুল ভাবছো রাওনাফ, এমন কিছু মিন করিনি। বাই দ্য ওয়ে, নেক্সট ওটি কটায় তোমার? 2 ঘন্টা পরে। কিশোর তথ্যটা জেনে চলে যায়। ফোনের ভাইব্রেশনের শব্দে রাওনাফ সেদিকে তাকায়। হাত বাড়িয়ে যন্ত্রটাকে তুলে নিয়ে কানে ধরতে ওপাশ থেকে শর্মির ইংলিশ ম্যাম।
রাবিয়া রহমান বলে ওঠে, আমি কি ডক্টর রাওনাব করিমের সাথে কথা বলছি? ইয়েস, আমি শর্মির ইংলিশ টিচার রাবিয়া রহমান বলছি। রাওনাবের ভুরু কুঞ্চিত হয়, জিজ্ঞেস করে, ম্যাম আপনি হঠাৎ? ইজ এভরিথিং ফাইন? নট অ্যাট অল, শর্মি হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়েছে। রাওনাব উঠে দাঁড়ায়, উদ্বিগ্নতার সাথে চেঁচিয়ে ওঠে, মানে কি হয়েছে? পেটে ব্যথা। ঠিক আছে, আমি আসছি, ওকে 20 মিনিট দেখে রাখুন, আমি এক্ষুনি আসছি। ফোন কেটে রাওনাব তাড়াহুড়ো করে পোশাক পাল্টে নিতে থাকে। দরজার কাছে এসে দাঁড়ায় ডক্টর লামিয়া, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সিটি মেডিকেয়ার হসপিটালের। রাওনাবকে দেখে বলে, কোথাও যাচ্ছ তুমি? তোমার তো ওটি আছে 2 ঘন্টা পরে। শর্মি সামহাট সিক, স্কুল থেকে ফোন দিয়েছে। ও গড, আচ্ছা যাও যাও। লামিয়া দরজা থেকে সরে কেবিনে ঢোকে। রাওনাব বলে, কিছু বলবে? হ্যাঁ, ওই আমার একটু পরে ওটি আছে। আমি অ্যানেস্থেশিয়া স্পেশালিস্ট খায়রুল ইসলামকে কল করতে যাচ্ছি। মাহবুব আউট অফ দ্য সিটি, যেহেতু তুমি যদি পারমিশন দাও। রাওনাব অবাক হয়ে বলে, ডেকে নাও, খায়রুলের সাথে তো আমার শত্রুতা নেই যে আপত্তি করব। না তবু, তুমি তো একজন মালিক এই হসপিটালের। রাওনাব বলে, ডেকে নাও। তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে যায় কেবিন থেকে। উর্বির হাতে আজ তেমন কোনো কাজ নেই। অবশ্য অফিস জয়েনিংয়ের পরে থেকেই কখনোই কাজের ব্যস্ততা ছিল না তার। টুকটাক প্রজেক্ট নিয়ে ফিল্ড ম্যানেজারের সাথে মিটিং, আর কিছু ফাইলে সাইন। কাজ বলতে এতটুকুই। উর্বিদের এনজিওটাও বহুমুখী কাজ করে থাকে। হাতঘড়িতে বারবার সময় দেখছে সে, চেহারাও নেমে এসেছে বিরক্তির ছাপ। তার কারণ আজ উর্বি একটু অসুস্থ। সকাল থেকে ব্লাড প্রেশার অস্বাভাবিক লো মনে হচ্ছে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে দেখে রওশনারা ফোন দিয়েছিলেন প্রায় ঘন্টাখানেক আগে। উর্বি খেয়ালই করল না। উর্বি কল ব্যাক করে কথা বলে নেয়। কোন এক অদ্ভুত কারণে রওশনারা নামের বৃদ্ধা মহিলাটির উর্বির প্রতি ঢেলে দেয়া অস্বাভাবিক মমতা উর্বি উপেক্ষা করতে পারে না। অবশ্য ভালোবাসা, মায়া জিনিসটা উর্বি কখনো উপেক্ষা করতে পারেনি। যারা উপেক্ষা করতে পারে তারা বেঁচে যায়, যারা পারে না তারা জড়িয়ে যায়, নিজেদের তুলে দেয় সর্বনাশের মুঠোয়। দরজায় এসে দাঁড়ায় উর্বির কলিগ মনিরুল ইসলাম। উর্বি বলে ওঠে, আরে মনির ভাই, ভেতরে আসুন। ওখানে দাঁড়িয়ে কেন? মনিরুল হেসে বলে, আপা, আমাদের নতুন অফিস অ্যাসিস্ট্যান্ট জয়েন করেছে, তার সাথে পরিচয় করিয়ে দেবো আপনাকে, তাকে নিয়ে এসেছি। উর্বি উঠে দাঁড়ায়, হ্যাঁ নিশ্চয়ই, ওনাকে নিয়ে আসুন। মনিরের পিছু পিছু একজন 27-28 বছরের ছেলে উর্বির কেবিনে ঢোকে। ছেলেটি উর্বিকে বিনয়ের সাথে সালাম দেয়। উর্বি ছেলেটির দিকে তাকে ম্লান হাসি দিয়ে সালামের উত্তর দেয়। মনিরুল ইসলাম উর্বির সাথে পরিচয় করিয়ে দিয়ে তারপর বলে ওঠে, ওর নাম হচ্ছে উচ্ছ্বাস, ও এখান থেকে আমাদের অফিসের অ্যাসিস্ট্যান্ট। উর্বির জন্য কেঁপে ওঠে উচ্ছ্বাস নামটি কানে যেতেই। মুখভঙ্গি মুহূর্তে বদলে যায় পুরোপুরি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, ঠোঁট কাঁপছে তার। উচ্ছ্বাস নামের ছেলেটি উর্বির দিকে বিনয়ে হাসি দিয়ে তাকিয়ে আছে। উর্বি তার দিকে তাকায়। সেই পরিচিত ব্যথাটা মাথা চারা দিয়ে উঠেছে মস্তিষ্কে। মনিরুল ইসলাম বলতে থাকে, উচ্ছ্বাস, উনি হচ্ছেন তোমার সিনিয়র মৃদুলা উর্বি। শর্মির দিকে তাকিয়ে থেকে রাওনাব গভীর নিঃশ্বাস ফেলে মেয়েকে কোলে তুলে নেয়। শর্মি পেটে হাত চেপে কাতরাচ্ছিল, নরম গলায় বলে ওঠে, ভীষণ পেটে ব্যথা করছে আমার পাপা, চলো বাড়িতে চলো, মেডিসিন দিয়ে দেবো, সেরে যাবে। মেয়েকে পাজাকোলা করে স্কুলের কমন রুম থেকে বের হয়ে গেটের কাছে যায়। গেটের বাইরে রাওনাফের গাড়িটা রাখা। আব্দুল দরজা খুলে দিতেই শর্মিকে বসিয়ে নিজেও বসে। আব্দুলকে বলে, বাড়িতে চলো, ওকে বাড়িতে রেখে আমি হসপিটালে যাব। শর্মিকে বাড়িতে রেখে মেডিসিন খাইয়ে দিয়ে আমিরুনকে সব বুঝিয়ে দিয়ে রাওনাফ গাড়িতে এসে বসে। আব্দুল গাড়ি স্টার্ট দেওয়ার আগেই রাওনাফের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। ফোনটা রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে একটা নারী কণ্ঠ বলে ওঠে, আমি কি ডক্টর রাওনাফ করিমের খানের সাথে কথা বলছি? ইয়েস, হুজ দিস? স্যার, আমি দিগন্তের রিসেপশনিস্ট আঁখি বলছি। রাওনাফ বলে ওঠে, হ্যাঁ বলুন স্যার, মৃদুলা ম্যাম হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছেন, আপনাকে আসতে হবে। রাওনাফ এক দৃষ্টি উর্বির মুখের দিকে তাকিয়েছিল। লামিয়া হালকা কেশে রাওনাফের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করে। রাওনাফ বিব্রত ভঙ্গিতে চোখ সরিয়ে লামিয়ার দিকে তাকায়। লামিয়া নিচু স্বরে বলে ওঠে, পুরুষ বিয়ে করে বউ আনে, তুমি পেশেন্ট এনেছ, তোমার পার্মানেন্ট পেশেন্ট। রাওনাফ ঘাড় ঘড়িয়ে আবারও উর্বিকে দেখে। লামিয়ার কথার জবাব না দিয়ে
টেস্টগুলো করাতে হবে। মৃদু আওয়াজ করে লামিয়া উর্বিকে মিনিট 2 পর্যবেক্ষণ করে রাওনাপকে বলে ওঠে, তবে একটা কথা বলতেই হয় রাওনাপ, তোমার বউ ভাগ্য কিন্তু চমৎকার। সীমালাও সুন্দরী ছিল আর উর্বিও। রাওনাপ কপাল কুঁচকে লামিয়ার দিকে তাকিয়ে বলে, এটা মজা করার সময়? লামিয়া হেসে ফেলে, মাথা ঝাঁকিয়ে বলে, অবশ্যই না। তবে এভাবে তোমার বউয়ের মুখ দেখবো ভাবিনি। কলিগের বউয়ের মুখ অবচেতন অবস্থায় দেখে কি উপহার দেব সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এর এক্স্যাক্ট বয়স কত? বললে 30। আমার আরও কম মনে হচ্ছে। হয়তো রোগা বলে, নয়তো মেনটেন করে নিজেকে। রানব হাতের ফাইলগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটু পরে তার ওটি পেশেন্টের রিপোর্টগুলোকে চোখ বোলাতে বোলাতে আবার উর্বির দিকে তাকায়। কেন তাকালো তা রাওনাপ জানে না। লামিয়া বলতে থাকে, এত এত পাত্রী দেখলাম, আমরা ফ্রেন্ড সার্কেলের সবাই তোমার জন্য রাজি হলে না শেষমেশ ছোট ভাইয়ের জন্য পছন্দ করা পাত্রীকে মায়ের কথায় বিয়ে করে নিলে? এর পেছনে সলিড একটা যুক্তি দেখাতে পারছো না? রাওনাপ লামিয়ার দিকে এক পলক তাকিয়ে হাতের ফাইলে দৃষ্টি নিবদ্ধ রেখে খুবই শান্তভাবে বলে, যুক্তি নেই, মায়ের খামখেয়ালিপনা ছিল। আর ক্লিন ইমেজে রাওনাপ করিম খানকে আজীবন সবাই পচাবে, তার জন্য একটা সলিড রিজনের প্রয়োজন ছিল। লামিয়া হেসে ফেলে বলে, মোটেও পচায়নি তোমাকে, আমি খুশি। ইনফ্যাক্ট আমরা বন্ধু মহলে সবাই খুশি হব। তুমি শুধু জাহাঙ্গীরদের জানাতে দিচ্ছ না। দেশে ফিরুক, এলেই দেখতে পারবে। লামিয়া কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে ওঠে, যে ফিলোসফিটা আমি সবসময় আওড়াই সেটা আমি এখনো আওড়াবো। এভরিথিং দ্যাট হ্যাপেন্স ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ এ স্ট্রং রিজন। হাতের রিপোর্টটা হেড নার্সের হাতে ধরিয়ে দিয়ে রাওনাপ পেশেন্টকে ওটিতে ঢোকানোর নির্দেশ দেয়। তারপর রাওনাপ লামিয়াকে বলে, ওই যে বললাম তোমাকে সবাই পৌঁছাবে, তার একটা রাস্তা তৈরি করে দিলাম, এজন্যই সব কিছু ঘটেছে। নার্স চলে গেলে রাওনাপ উর্বির দিকে তাকায়, জ্ঞান ফেরেনি এখনো। স্যালাইন চলছে। লামিয়া কফির কাপে চুমুক দেওয়ার চোখে রাওনাপকে দেখে বলে, আমি আসি এখানে, কিছু হবে না তোমার বউয়ের, তুমি যাও ওটি শেষ করে এসো। বারবার বউ পাগলা হয়ে গেলে, বরাবর বউ পাগলা রয়ে গেলে। রাওনাপ লামিয়ার দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে ওঠে, তোমার কি মনে হয় না বয়স বাড়ার সাথে সাথে তুমি একটু বেশি ফাজিল হচ্ছ? লামিয়া মাথা নেড়ে কাট বলে ওঠে, না। রাওনাপ কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে যায়। লামিয়া মাথা ঘুরিয়ে উর্বিকে দেখে। তার পাশে দুজন অ্যাসিস্ট্যান্ট নার্স দাঁড়িয়ে নিচু স্বরে। লামিয়া তাদের বলে, তোমাদের স্যারের ওয়াইফকে কেমন লাগছে? মানিয়েছে না স্যারের পাশে? জি ম্যাম, খুব মানিয়েছে। প্রফুল্ল চিত্তে নার্স দুজন জবাব দেয় লামিয়ার প্রশ্নের। চেতনা ফিরে পেতেই নাকে কড়া মেডিসিনের গন্ধ এসে লাগে। চোখ খুলে তাকানোর আগে সে বুঝে যায় তার অবস্থান। অস্বাভাবিক নিস্তব্ধতা চারদিকে। অলসতার কারণে চোখ মেলে তাকায় না কিংবা তাকানোর প্রয়োজন বোধ করে না। মনে হচ্ছে তোমার এই চাকরিটাও বেশি দিন টিকবে না মৃদুলা উর্বি। রাওনাফের গম্ভীর কণ্ঠস্বর কানে যেতেই উর্বি চোখ মেলে তাকানোর চেষ্টা করে। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার সফল হয়। ঘাড় ঘুরিয়ে দেখতে পায় রাওনাফ কেবিনের জানালার কাছে দাঁড়িয়ে কফি খাচ্ছে। দৃষ্টি জানালার বাইরে নিবদ্ধ। উর্বি নড়েচড়ে উঠে বসতে গিয়ে ডান হাতের পিঠে সূক্ষ্ম ব্যথা অনুভব করে। তার হাতে ক্যানুলা লাগানো ছিল। মুখে আহ উচ্চারিত হতে রাওনাফ ঘাড় ঘুরিয়ে তাকায় উর্বির দিকে। কফির মগ রেখে ধীর পায়ে এগিয়ে এসে উর্বির হাত থেকে ক্যানুলা সরিয়ে দেয়। এক পলক উর্বির দিকে তাকে নরম গলা বলে, আমরা খুব ভালো হাজব্যান্ড ওয়াইফ হতে পারবো কিনা তা তো জানি না মৃদুলা উর্বি, তবে আমরা কখনোই খুব ভালো ডক্টর অ্যান্ড পেশেন্ট হতে পারবো না যদি না তুমি কোঅপারেট করো। চলো ওঠো, কিছু টেস্ট করাতে হবে তোমার। উর্বি তার সামনে বসে থাকা শান্ত স্বভাবের মানুষটাকে কিছু সময় দেখে, তারপর ধীরে ধীরে বেড থেকে নেমে পড়ে বাধ্যমের মতো। সে টের পেল তার শরীরে আর কোনো দুর্বলতা অনুভব করছে না সে। রাওনাপ উর্বির দিকে তাকিয়ে বলে ওঠে, নার্স ডাকবো? আমার তোমাকে দেখে মনে হচ্ছে একাই যেতে পারবে তুমি। জি পারবো, আই এম ফাইন। বেশ, চলো। ইমেজিং রুমে পুরোটা সময় রাওনাপ উর্বির পাশেই ছিল। উর্বি মাঝে মাঝে আর চোখে রাওনাফের দিকে তাকায়। রাওনাফও রেডিওলজি বিভাগের প্রধানের সাথে কথা বলছে। কি বলছে উর্বি তা শুনতে পাচ্ছে না। ভেতর থেকে একটা গভীর নিঃশ্বাস বেরিয়েছে উর্বির। তার মেরমেরে জীবনে রাওনাপ নামের লোকটির ভূমিকা কি হতে চলেছে সে বুঝতে পারছে না। সেই রাতে
রাত ছিল পূর্ণিমার, রং ছিল ফাল্গুনী হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমায়, খুব কাছে তোমাকে পাওয়াতে। উর্বি মাথা তুলে তাকায়, তার ঘরের সোজাসুজি কোনা ঘর থেকে গানটির আওয়াজ ভেসে আসছে। সম্ভবত সামিউল আর অন্তরা গান শুনছে। এ বাড়িতে তারা ব্যতীত এসব গান শোনার মতো কেউ নেই। উর্বি ম্লান হেসে হাতের বই রেখে উঠে দাঁড়ায়। তার ভালোই লাগে অন্তরা সামিউল জুটিটাকে। টোনাটুনি জুটি। উর্বি সিদ্ধান্ত নিয়েছে রওশন আরাকে আবারও সে অনুরোধ করবে যাতে সে অন্তরাকে মেনে নেয়। এভাবে একই বাড়িতে আলাদা সংসার পেতে খাঁচছে, এটা মোটেও ভালো লাগছে না উর্বির। কোনো অপরাধ তো তাদের নেই, দোষ তো ছিল সব রওশন আরার। তিনি ছেলের মতিগতি না জেনেই বিয়ে ঠিক করেছিলেন অজ্ঞ মানুষের মতো, জোর জবরদস্তি করেছেন, যেটা সম্পূর্ণ অনুচিত। এটা ওই বৃদ্ধ মহিলাকে কে বোঝাবে? উর্বি উঠে দাঁড়ায়। শরীর যতটা খারাপ থাকার কথা ততটা খারাপ নেই, বরং বেশ ভালো ঠেকছে তার। আলগা হয়ে যাওয়া খোপা খুলে নতুন করে খোপা বেঁধে নিয়ে নিচতলায় যায়। খাবার টেবিলে রওনক করিম খানের মাতা আর 3 ছানা বসে রাতের খাবার খাচ্ছে। উর্বিকে দেখে রওশন আরা উৎকণ্ঠা নিয়ে বলে ওঠে, কি তুমি নেমে এলে কেন? খাবার ঘরে পাঠিয়ে দিয়েছিলাম মা। উর্বি ম্লান হেসে বলে ওঠে, আমি পুরোপুরি সুস্থ মা, চিন্তা করবেন না। কথাটি বলে উর্বি সাইমি আর নাবিলের দিকে তাকায়। দুজনের কপাল কুঁচকে খাচ্ছে। শুধু শর্মি উর্বিকে দেখে মুখে হাসি হাসি করে রেখেছে। রওশন আরার খাওয়া প্রায় শেষ। উর্বি তার পাতের দিকে তাকে বলে, আমিরুন আপা, তুমি মাকে ধরে ধরে উপরে দিয়ে আসো, আমি মায়ের গরম পানি করছি। আমিরুন মাথা নেড়ে রওশন আরাকে ধরে। শর্মিও খাওয়া হয়ে গেলে চলে যায়। উর্বি রান্নাঘরে চলে যায় শাশুড়ির জন্য গরম পানি করে আনতে। নাবিল খুব দ্রুত খাবারটা খাওয়ার চেষ্টা করছে, এখান থেকে সে দ্রুত চলে যেতে চায়। হঠাৎ চাপা আর্তনাদের আওয়াজে সাইমি আর নাবিল মাথা তুলে তাকায়। রান্নাঘরে উর্বি বাম হাত দিয়ে ডান হাত চেপে ধরে রেখে চোখ বন্ধ করে আর্তনাদ করে যাচ্ছে। হাতে টকবগে ফুটন্ত গরম পানি পড়েছে তার। সাইমি আর নাবিল উঠে দাঁড়িয়ে যায়। ছুটে যে উর্বির কাছে একটা বাটিতে আইস কিউব নিয়ে এসে উর্বির হাত ডুবিয়ে দেয় তাতে সাইমি। নাবিল গিয়ে একটা মলম নিয়ে এসে সাইমির হাতে দেয়। ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে যে ঘটনার আকস্মিকতায় উর্বি আর্তনাদ থামিয়ে সাইমি আর নাবিলের দিকে তাকিয়ে আছে। উর্বি টের পেল সেইমাত্র রওনক করিম খানের গোমরামুখ বড় ছানা দুটোকে পছন্দ করে ফেলেছে। নিজের হাতের যন্ত্রণা ভুলে সে মুচকি মুচকি হাসছে। ভালো মানুষ রওনক করিম খানের গোমরামুখ বড় ছানা দুটো নিজেদের ভালো মানুষই লুকিয়ে রাখতে পারল না শেষমেশ। উর্বির হাতে মলম লাগিয়ে দিয়ে নাবিল ব্যান্ডেজ করে দিচ্ছে। সাইমি তাকে হেল্প করছে। হঠাৎ উর্বির চোখে চোখ পড়তেই দুজনেই আবার কপাল কুঁচকে ফেলে। উর্বি চোখ সরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠোঁট টিপে হেসে নিয়ে নিচু স্বরে বলে, থ্যাঙ্কস। নাবিল আর সাইমি কিছু না বলে মুখ গোমরা করে সেখান থেকে ফার্স্ট এড বক্স নিয়ে চলে যায়। উর্বি দাঁড়িয়ে তার হাতের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। রওনক ঘরে ঢুকেই থমকে দাঁড়িয়ে যায়। একবার উর্বির দিকে, একবার তার হাতের ব্যান্ডেজের দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিক গলায় বলে ওঠে, না মানে তুমি কি সিদ্ধান্ত নিয়েছ সব সময় পেশেন্ট নিয়েই ঘুরবে? উর্বি লজ্জিত ভঙ্গিতে হেসে বলে, গরম পানি পড়েছে, যে আমরা উঠেছি কিছুটা। রওনক উর্বির হাতের দিকে তাকিয়ে বলে, প্রপার ড্রেসিং হয়েছে? উর্বি সেই কথার জবাব না দিয়ে অন্য মানুষকে ভঙ্গিতে বলে, আপনার 3টা ছানাই চমৎকার। রওনক উর্বির কথা শুনে অবাক হয়ে বলে, ছানা? উর্বি থতমত খায়, আমতা আমতা করে বলে ওঠে, না মানে আপনার বাচ্চাগুলো চমৎকার, ওরাই ড্রেসিং করে দিয়েছে। রওনক উর্বির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হাতের ফাইলটা বিছানায় রেখে বলে, তোমার রিপোর্টগুলো দেখলাম, কোনো কমপ্লেক্সি নেই। উর্বি নিশ্চুপ। রওনক কিছুটা জড়তা নিয়ে বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলতে চাই, বলুন। হসপিটাল স্বরে জবাব দেয় উর্বি, ওয়ান অফ মাই কলিগস রিকমেন্ডেড মিস্টার এ সাইকিয়াট্রিস্ট ফর ইউ, আই থিঙ্ক ইউ শুড গো ফর। উর্বি রওনকের চোখের দিকে তাকায়। রওনক আমতামতা করে বলে, ডিড ইউ মাইন্ড? উর্বি মাথা নাড়ে, খুবই নিচু স্বরে বলে, আমাকে কার্ড দিয়ে আমি যেতে চাচ্ছি। রওনক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তোমাদের বাড়ি থেকে আসার পর যেও। ও বাড়ি থেকে ফোন দিচ্ছে বারবার, উপমার শ্বশুর বাড়ি থেকে লোক আসবে বিয়ের পাকা কথা বলে যেতে। সকালবেলা বাজার থেকে বেছে বেছে টাটকা 2টো বড় ইলিশ মাছ নিয়ে এসেছেন রেজাউল কবির। তহুরা পিঠা বানাচ্ছে 5 রকমের পিঠা। এই প্রথম উর্বি রওনক বাড়িতে আসবে, এটুকু আয়োজন তো করতেই হবে।
রেজাউল কবির রান্নাঘরে একটা মোড়া পেতে বসে বলে, মাংসটা সিদ্ধ হতে কতক্ষণ লাগবে? ওরা তো এসে পড়বে। এই তো হয়ে গিয়েছে, তুমি এখানে বসে আছো কেন? বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, একটু এগিয়ে নিয়ে আসবে না? এই তো যাচ্ছি, তাছাড়া ওরা তো গাড়ি নিয়ে আসবে। তবুও রাস্তার মাথায় গিয়ে দাঁড়াও, যা বলছি তা করো। রেজাউল কবির মিনমিন করে বলে, আচ্ছা, আত্মীয় স্বজনদের একটু জানালে ভালো হতো না যে আমাকে দেখবে না তারা? উর্বির স্বামীকে। তহুরা স্বামীর দিকে তাকিয়ে বলে, বোনকে ভালো থাকতে দিতে চাচ্ছ না তাই না? এমনিতে উপমার শ্বশুর বাড়ি থেকে ওই অশিক্ষিত লোকগুলো এসে রওনক ভাইয়ের সামনে উল্টাপাল্টা বেফাস কথা বলে ফেললে কিভাবে সামাল দেবে সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, বলবো না, যাও গিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকো, অত্যন্ত কঠিন স্বরে বলে তহুরা। মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার, সবটা সামাল দিতে গিয়ে রেজাউল আর কোনো কথা বলে না। সে চলে যায় উর্বিদের এগিয়ে নিয়ে আসতে। কোথায় তুমি? ফিরবে কবে? লামিয়ার কণ্ঠস্বর। রওনক নিচু স্বরে বলে, শ্বশুরবাড়ি। পুরনো নাকি নতুন? নতুন। লামিয়া হাসতে থাকে। রওনক ধমকের মতো করে বলে, শাট আপ লামিয়া, আহসানকে বলবো তোমাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখাতে। লামিয়া হাসি থামিয়ে বলে, নো। শোনো রওনক, তৌফিকের সাথে কিছুক্ষণ আগে কথা হলো। ও বলছিল যে ও এখনো একটা শ্বশুরবাড়ির মুখ দেখতে পারলো না, আর তুমি 2টা শ্বশুরবাড়ি গেলে। রওনক বলে ওঠে, ওর কি অবস্থা? ডেট করছে একটা 23 বছরের ভার্সিটি পড়ুয়া মেয়েকে। হাউ ডিস্টার্বিং। রওনক হেসে বলে, শালা চরিত্র বারবার একই রকম রয়ে গেল। পূর্বী ঘরে ঢুকে থমকে দাঁড়িয়ে পড়ে রওনকের মুখে শালা শব্দটা শুনে। রওনক থতমত খেয়ে ফোন রেখে উর্বিকে বলে, সরি, বন্ধু বান্ধবের সাথে একটু কথাবার্তা ইনফরমাল ওয়েতে বলা হয়। উর্বির বেশ হাসি পাচ্ছে। সে স্বাভাবিক গলা বলে, সমস্যা নেই, আমি এর থেকে ভয়ানক গালি দেই। রওনক উর্বির দিকে তাকিয়ে বলে, রিয়েলি? মনে মনে। রওনক হেসে ফেলে। উর্বি রওনকের দিকে তাকিয়ে তার হাসি দেখে, তারপর বলে, আপনাকে ভাইয়া ডেকেছে, উপমার শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে কথাবার্তা বলতে। সজীব এসে উচ্ছ্বাসের পেছনে দাঁড়ায়। উচ্ছ্বাস চুপ করে বসে থাকে। সজীব আমতা আমতা করে বলে ওঠে, কাকা, 35,000-এর বেশি 1 টাকাও দিতে পারবো না বলে দিয়েছে। প্রয়োজন নেই, খরচ হচ্ছে কোথায়? সজীব কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, কাকা 10-12 দিন আপনাকে এখান থেকে বের হতে নিষেধ করেছে। মামুনের সাথে থানায় নতুন ওসির খুব ভাব, ও আবার আপনাকে কেস খাওয়াবে। উচ্ছ্বাস নিশ্চুপ। সজীব জানে এসব কথায় উচ্ছ্বাসের কোনো আগ্রহ নেই। সে জানতে চায় শুধু উর্বির কথা। সজীব বলতে থাকে, উর্বির স্বামীকে নিয়ে ও বাড়িতে গিয়েছে। উচ্ছ্বাস নীরবতা ভাঙে, ঠান্ডা গলায় বলে, বেয়াদবটাকে সামনে পেলে আমি কি করব আমি নিজেও জানি না। সজীব চুপ করে থাকে। উচ্ছ্বাস বলে, যা এখান থেকে, মাকে বলবি ভালো আছি। সজীব তবুও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর চলে যায়। উচ্ছ্বাস ফোনটা হাতে নিয়ে উর্বির নাম্বারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নাম্বারটা ডায়াল করে। উর্বি ঘুমিয়েছিল। হঠাৎ তার ফোন ভেসে ওঠে। আওয়াজে উর্বি ধরফড়িয়ে উঠে বসে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে কেউ কোনো আওয়াজ দিচ্ছে না। উর্বি ঘুম ঘুম গলায় বলে, হ্যালো, কে বলছেন? বিপরীত পাশের মানুষটা চুপ করে থাকে। উর্বি অদ্ভুত বলে ফোনটা কেটে দিতে যাবে, অমনি একটা নিচু গলায় উচ্ছ্বাস বলে ওঠে, উর্বি। উর্বির দুনিয়া থেমে যায়। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নিঃশ্বাসটা হঠাৎ করে আটকে গিয়েছে যেন। তার হাত থেকে ফোনটা পড়ে যায়। 2 হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে ওঠে সে। সমস্ত শরীর কাঁপছে তার। মাঝরাতে রওনকের ঘুম ভেঙে যায়। উঠে ওয়াশরুমে যাবে, তখন সে দেখতে পায় উর্বি তার জায়গায় নেই। ওয়াশরুমেও কেউ নেই। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। রওনক কি মনে করে বারান্দার দিকে যায়। সে খুব সন্তর্পণে দরজা ঠেলে দেখে উর্বি বারান্দার মেঝেতে হাঁটুতে মাথা ঠেকে বসে আছে। তার শরীর একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। রওনক দরজা টেনে ভেতরে আসে। সে বুঝতে পারছে না এই মেয়েটা এভাবে কাঁদছে কেন। উর্বির মুখের দিকে তাকিয়ে তহুরা ধাক্কার মতো খায়। চোখ মুখ ফুলে গিয়েছে, স্পষ্ট মনে হচ্ছে কেঁদেছে খুব। উর্বি দরজার কপাট ধরে দাঁড়িয়েছিল। তার দৃষ্টি তহুরার হাতের দিকে নিবদ্ধ। তহুরা হাতের কাপটা উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, রওনক ভাই মসজিদ থেকে ফিরেছেন, এক্ষুনি রুমে ঢুকবেন হয়তো। ভাবলাম শহরে মানুষ ঘুম থেকে উঠেই চা কফি খাওয়ার অভ্যাস, নে ধর। উর্বি কফির কাপটা নেয় না। ধীরে ধীরে তহুরের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, ও জামিন পেয়েছে। কথাটা শুনেই তহুরার হাত থেকে কাপটা পড়ে যায়। উর্বি তহুরার দৃষ্টি উপেক্ষা করে ক্লান্ত ভঙ্গিতে ওয়াশরুমে ঢোকে। তহুরা পাথরের মতো দাঁড়িয়ে থাকে শক্ত হয়ে। দেয়ালে জয়নুল আবেদিনের একটা পেন্টিং, এছাড়া পুরো কামরায় তেমন কোনো সাজসজ্জা নেই চোখে পড়ার মতো। উর্বি হাত ঘড়িতে সময় দেখে নেয়। অফিসের সময় পেরিয়ে গিয়েছে 8 ঘন্টা আগেই।
আজ আধাবেলা লিভ নিয়েছে উর্বি, ম্যানেজারকে অনেক কষ্টে মানিয়েছে সে। রাওনাপ সেদিন ঠিকই বলেছিল উর্বির এই চাকরিটা বেশি দিন টিকবে না। উর্বি রাওনাপ ও বাড়ি থেকে ফিরেছে 2 দিন আগে। উপমার রেজিস্ট্রি হয়েছে, শুধু ছেলের বাবা হজ করে ফিরলেই তাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হবে। মৃদুলা উর্বি রিসিপশনিস্টের ডাকে উর্বি মাথা তুলে তাকে বলে, জি আপনাকে স্যার ভেতরে ডাকছেন। উর্বি ভ্যানিটি ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। কেবিনের পর্দা সরিয়ে ভেতরে ঢুকতে একজন 40 ঊর্ধ্ব ভদ্রলোক বলে ওঠে, বসুন। উর্বি চেয়ারে বসতে বসতে লোকটিকে দেখে। বয়স খুব একটা বেশি না হলেও মাথা পুরো ফাঁকা। লোকটাকে সাইকিয়াট্রিস্ট কম মিষ্টির দোকানের ময়রা বেশি লাগছে। কথাটা ভাবতে উর্বি নিজেই নিজেকে শাসায় মনে মনে, সি উর্বি অভদ্র মহিলা। পুরো নাম আখতারুজ্জামান বাবুল, নেম প্লেটে লেখা AJB। আখতারুজ্জামান উর্বির দিকে তাকে বলে ওঠে, মৃদুলা উর্বি নামের অর্থ কি? জাহাঙ্গীর রাওনাফের সামনে বসে আছে। রাওনাফ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে বলে, চোখ নামা, এবার ভয় লাগছে আমার। জাহাঙ্গীর নিশ্চুপ। রাওনাফ নরম সুরে বলে, দোস্ত প্লিজ রাগ করিস না, আসলে সবকিছু একটা অ্যাক্সিডেন্টের মতো হয়ে গেল যে কাউকে জানাতে পারিনি। আর পরে ভাবলাম দেশে ফিরে জানবি না হয়, প্লিজ রাগ করিস না। অ্যাক্সিডেন্ট? বিয়েটা না হয় হুট করে করেছিস, বিয়ের পরে 2 মাস চলে গেল, এখনো তো সময় হয়নি জানানোর। লামিয়ার থেকে জানতে হয় আমাদের। রাওনাফ খুবই লজ্জিত ভঙ্গিতে বসে থাকে। জাহাঙ্গীর বলে, যা করেছিস সেটা ক্ষমার যোগ্য না, তোর শাস্তি হওয়া দরকার। সবাই ক্ষেপে আছে তার উপরে, তোর উপরে, জুনায়েদ, আশিক, মৌমিতা, সবাই। রাওনাফ হেসে বলে, কি শাস্তি? ভাবির হাতের রান্না খাওয়াতে হবে, আমি মেনু বলে দেব, আমাদের সব বন্ধুকে দাওয়াত করে খাওয়াবি। রাওনাফ হাসতে হাসতে বলে, জো হুকুম মেরে আকা। হঠাৎ ফোন বেজে ওঠে রাওনাফের। একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। রিসিভ করতে ওপাশ থেকে একজন নারী কণ্ঠ বলে ওঠে, স্যার আমি দিগন্তের রিসিপশনিস্ট। রাওনাফ সাথে সাথেই বলে ওঠে, আবার কি হয়েছে? অসুস্থ হয়ে পড়েছে মৃদুলা উর্বি? আরে না না স্যার, তেমন কিছু না, ম্যাম আপনার সাথে কথা বলতে চাচ্ছে। উর্বি রিসিপশনিস্টের হাত থেকে ফোনটা নিয়ে নিচু স্বরে বলে, আসলে আমার ফোনটা ডেট হয়ে পড়ে আছে, আপনি একটু মাকে ফোন করে জানিয়ে দেবেন, আজ আমার ফিরতে দেরি হবে, উনি দুশ্চিন্তা করবেন, সেজন্যই ফোন দেয় আপনাকে। রাওনাফ নিচু স্বরে বলে ওঠে, ঠিক আছে বলে দিচ্ছি। উর্বি ফোন কেটে দেয়। জাহাঙ্গীর রাওনাফের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? রাওনাফ বন্ধুর দিকে তাকে ম্লান হাসে, অস্ফুট স্বরে বলে, এই তো স্যার ডক্টর রাওনাফ এসেছে। আখতারুজ্জামান মাথা তুলে তাকায়, অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, বসিয়ে রেখেছ, স্টুপিড, নিয়ে এসো। রাওনাফ নিজের কেবিনে ঢোকে, চেয়ার টেনে বসতে বসতে বলে, খুব অল্প সময় নিয়ে এসেছি হাতে, ঘণ্টাখানেক বাদে ওঠি, বলুন কি কথা? আখতারুজ্জামান হাতের ফাইল উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, আপনার ওয়াইফ এসেছিলেন আজ, দেখলাম তাকে। রাওনাফ তাকিয়ে আছে। আখতারুজ্জামান বলতে থাকে, কথা হলো দীর্ঘ সময়, পেশেন্টের সাথে কনভারসেশন রিলিভ করার নীতিবিরুদ্ধ কাজ, শুধু বলতে চাই আপনার স্ত্রী কনভার্সন ডিসঅর্ডারে ভুগছেন ডক্টর খান। রাওনাফ এক দৃষ্টে আখতারুজ্জামানের দিকে তাকিয়ে থাকে, তারপর বিড়বিড় করে বলে ওঠে, অ্যাজ আই গেস্ট। অন্তরা শুয়েছিল। ইদানিং তার শরীরটা ভালো নেই, অনেক দুর্বল লাগে এবং মাথা ঘুরতে থাকে। রওশনারা তার ঘরে ঢুকে সামিলকে ডাকতে থাকে। অন্তরা উঠে বসে শাশুড়ির দিকে তাকিয়ে বলে, সামিল তো নেই মা, অফিসে গিয়েছে ও। রওশনারা অন্তরার ঘর দেখতে থাকে। ঘরটা অন্তরা বেশ চমৎকার করে সাজিয়েছে। অন্তরা তার শাশুড়ির দিকে তাকিয়ে আছে। রওশনারা অন্তরার মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, শুনলাম শরীর নাকি ভালো নেই তোমার, আমিরুন আসতে, কোনো দরকার লাগলে ওকে ডেকে নিও, কিছু হলে তো আবার আমার দুর্নাম হবে। রওশনারা চলে যায়। অন্তরা সেদিকে তাকিয়ে থাকে। সামিল বিকেলে বাড়ি এসে দেখে অন্তরা কাঁদছে। সামিল অন্তরাকে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে, মা কিছু বলেছে? অন্তরা বলে, মা এসে আমার খোঁজ নিয়েছে, দেখতে এসেছিল আমি কেমন আছি। সামিল হাসে, এতে কান্না করার কি হলো সে বুঝতে পারে না। মেয়েদের এই একটা ব্যাপার তার মাথায় ঢোকে না, যেখানে খুশি হওয়ার কথা সেখানে কাঁদে। ভাবি, রাওনাফের একটা কাহিনী বলি আপনাকে। রাওনাফ বোধহয় আপনাকে বলেনি, আমরা বন্ধুরা সবাই নেপাল গিয়েছিলাম, কারো ফ্যামিলির সাথে নেইনি, প্লেনে। কি হচ্ছে জাহাঙ্গীর, খেতে বসে এত কথা বলছিস কেন? জাহাঙ্গীরকে থামিয়ে দেয় রাওনাফ। পাশ থেকে আশিক বলে, এই তোর ডাক্তার না হয় প্রফেসর হওয়া উচিত ছিল, সব ব্যাপারে সবাইকে কথা শোনাতে থাকিস। ভাবি, পুরো গল্প আমি বলছি। প্লেনে সবাই এক মন্ত্রীর আশেপাশেই বসেছিলাম, মন্ত্রীর নাম বলবো না। সে রাওনাফকে দেখে ওর সাথে কথা বলে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সরাসরি প্লেনেই রাওনাফকে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে দেয়।
রণব তখন তাকে বলল সে বিবাহিত, সে মানলই না। দেশে ফিরে সে রণবের বাড়িতে আসে দেখার জন্য রণব সত্যিই বিবাহিত কিনা। এসে দেখে রণব শুধু বিবাহিত না, তার 2 যমজ ছেলে মেয়েও আছে। শাইমি নাবিলের তখন 3 বছর বয়স। খাবার টেবিলে বসে অন্যরা হো হো করে হাসতে থাকে। রণব মাথা নিচু করে খাচ্ছে। উর্বি রণবের আরেক বন্ধু জুনেয়াদের পাতে মাংস তুলে দিতে যাবে, তখন জুনেদ উর্বিকে বলে, আপনারা কোথাও ঘুরতে যাননি ভাবি? এই শীতে তো সবাই ইচ্ছে মতো ট্যুর দিচ্ছে। জুনায়েদের স্ত্রী রাবেয়া বলে, তোমার মনে হয় তোমার বন্ধু কোথাও নিয়ে যাবে ঘুরতে? সে তো তোমাদেরই বন্ধু। কেন ভাবি এরকম বলছেন কেন? আমরা কি করলাম? আমরা আমাদের স্ত্রীদের নিয়ে ঘুরি না? জাহাঙ্গীর উত্তর দেয়। জাহাঙ্গীরের স্ত্রী মিতা ব্যঙ্গ করে বলে, তুমি শেষ কবে আমাদের নিয়ে ঘুরেছ? সে তো আমার মনেই নেই। কখনো নিয়ে গিয়েছিলে কোথাও? আচ্ছা তাহলে এই কথা বেশ, এবার তাহলে আমরা সবাই মিলে একটা ট্যুর দিই, চলো। শুধু স্বামী স্ত্রী যাব, কোনো বাচ্চা কাচ্চা নেব না। আশিক সম্মতি দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, তুনার মাও কয়েকদিন ধরে খুব বলছিল, চল তাহলে এবার একটা ট্যুর দেওয়া যাক। সবাই তার কথায় সম্মতি জানায়। রণব ঠান্ডা গলায় বলে, আমি ব্যস্ত, এমনিতে বেশ কয়েকবার ছুটি নিয়েছি। একজন ডাক্তার হয়ে এরকম আমি করতে পারি না। একজন ডাক্তার হয়ে আমি এমন করতে পারি না। কোথাকার কোন মহাপুরুষ এসেছেন? ব্যঙ্গ করে জবাব দেয় জাহাঙ্গীর। রণব রেগে বলে, তোদের দেখে মনে হয় না তোদের বয়স হচ্ছে? ছেলেমেয়েরা সব স্কুলে পড়ছে, খুবই হাস্যকর। এই বয়সে তুই বিয়ে করতে পারলে আমরা একটু ঘুরতে পারবো না? মৌমিতা রণবের দিকে তাকিয়ে থাকে। কথাটি বলে রণব চুপ করে যায়। সবাই উচ্চ শব্দে হাসতে থাকে। উর্বির ইচ্ছে করছে সেখান থেকে চলে যেতে। আমরা অত কথা শুনতে চাই না রণব ভাই, আমরা যাচ্ছি আর আপনিও যাচ্ছেন নতুন ভাবিকে নিয়ে আমাদের সাথে। সেটা যদি না হয় এটাই আমাদের শেষ আশা আপনাদের বাড়িতে, বলে রাবেয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, লামিয়ে বলে ওঠে। জাহাঙ্গীর রণবের দিকে তাকিয়ে বলে ওঠে, শোন রণব, এখন নয়, শাইমি নাবিলের এক্সামের শেষে, তখন তোর কোনো কথা আমরা শুনছি না। তার সাথে তাল মিলিয়ে বলে অন্যরাও। বাড়ির ল্যান্ডলাইনে কেউ বারবার ফোন দিচ্ছে। উর্বি নিচে যায়, গিয়ে কলটা রিসিভ করে। ওপাশ থেকে একজন ভদ্রমহিলা সালাম দেয়। উর্বি সালামের উত্তর দেয়। ভদ্রমহিলা বলে, আমি শাইমির স্কুল থেকে বাংলা শিক্ষিকা বলছি। আমি কি শাইমির বাড়ির কারোর সাথে কথা বলছি? জি বলছেন, বলুন কি দরকার? আপনি শাইমির কি হন? উর্বি ইতস্তত করে বলে, আপনি বলুন না কি দরকার। আপনাদের বাড়ি থেকে এখনই কাউকে স্কুলে এসে আমার সাথে দেখা করতে হবে। কেন, কি হয়েছে জানতে পারি? সেটা আসলেই বুঝতে পারবেন। ভদ্রমহিলা ফোন রেখে দেয়। উর্বি তার ফোন দিয়ে রণবের নাম্বারে বারবার ফোন দিচ্ছে, ফোনটা বন্ধ। উর্বি চিন্তায় পড়ে যে এখন কি করবে সে। উর্বির আজ অফ ডে ছিল। উর্বিকে তৈরি হতে দেখে রওশনারা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ মা? হ্যাঁ মা, একটু বের হচ্ছি, আমি তাড়াতাড়ি ফিরে আসব, আপনি মনে করে দুপুরের ওষুধটা খেয়ে নেবেন। শাইমিদের স্কুলের বাংলা শিক্ষিকা আদুরি ইয়াসমিনকে টিচার্স রুমে পাওয়া গেল। শাইমি একটা চেয়ারে বসে আছে, সে কাঁদছে। উর্বি কক্ষে ঢুকে দেখে শাইমি কাঁদছে। আদুরি ইয়াসমিন উর্বিকে জিজ্ঞেস করে, আপনি কে? আমি শাইমির বাড়ি থেকে এসেছি। ও, আপনার সাথেই কথা হয়েছিল আমার। আপনি শাইমির কি হন? উর্বি বলে, এটা জানা কি খুবই জরুরি? অবশ্যই, আমি সম্পর্কে ওর মা হই। শব্দগুলো খুবই স্পষ্টভাবে উচ্চারণ করে উর্বি। আদুরি ইয়াসমিন অবাক হয়ে তাকায়। আপনি শাইমির মা? জি। বয়স কত আপনার? 30 বছর। একজন 30 বছরের মায়ের 16 বছরের মেয়ে, এর ব্যাখ্যা কি? ওয়েট, রওনক করিম খানের ব্যাপারে যা শুনেছি তা সত্যি? তাহলে আপনি দয়া করে বলবেন কি হয়েছে? আমার মেয়ে কাঁদছে কেন? উর্বি কাট বলে ওঠে। স্বামী ক্লাসের টাইমে তার ছেলে বন্ধুর সাথে এদিক সেদিক ঘুরে বেড়ায়, আপনারা জানেন সেটা? উর্বি হতবাক হয়ে যায়। সে শাইমির মুখের দিকে তাকায়। শাইমি কাঁদছে। সে উর্বিকে বলে, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। উর্বি শাইমিকে বলে, তুমি শান্ত হও, আমি দেখছি। আদুরি ইয়াসমিনের দিকে তাকে উর্বি বলে, আপনার কথা ভুল হচ্ছে, শাইমি এমনটা করবে না। দেখুন, আমাদের কথা ভুল হয়নি। আমাদের জীববিজ্ঞানের শিক্ষক হাসান সাহেব নিজে তাদের একটি রেস্তোরাঁয় হাতে নাতে ধরেছে। ছেলেটি ঢাকা সিটি কলেজের ছাত্র, সামনের এক্সাম, কত ব্রাইট স্টুডেন্ট ও। ডক্টর রাহনাফেরও মেয়ে ও। ব্যাপারটা আমি ও এবং হাসান সাহেবের মধ্যে আছে। শাইমি খুবই ভালো ছাত্রী, আমরা ওর ভালো চাই, তো এই বিষয়টা আপনাদের জানানো হয়েছে। ওকে নিয়ে বাড়ি যান, ওকে বোঝাবেন। উর্বি শাইমির সামনে গিয়ে দাঁড়ায়। শাইমি কাঁদতে কাঁদতে বলে, আপনি প্লিজ পাপাকে কিছু বলবেন না। আমি আর এরকম কিছু করব না কখনো। আপনি প্লিজ পাপাকে বলবেন না, পাপা আমাকে মেরেই ফেলবে। উর্বি শাইমির গালে হাত রেখে বলে, আমি কাউকে কিছু বলছি না, তুমি চোখ মোছো, বাড়ি যেতে হবে আমাদের। রাওনাফ শুকনো মুখ নিয়ে ঘরে ঢোকে। উর্বি বইয়ে মুখ গুজেছিল। রাওনাফের আওয়াজ পেয়ে সে সেদিকে তাকায়।
তাকে বলে, আপনি অসুস্থ? কই না তো, সেরকমই দেখাচ্ছে। ও তেমন কিছু না, আই অ্যাম অল রাইট। তারপর তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢোকে। উর্বি বই রেখে উঠে পড়ে। রওনা ওয়াশরুম থেকে বের হয়ে তাকে বলে, আপনার খাবার টেবিলে দিয়ে দেব? না, পরে খাবো, আজ স্বামীর স্কুলে গিয়েছিলাম, মা বলল। উর্বি থতমত খেয়ে বলে, হ্যাঁ, ওর বাংলা টিচার ফোন করে বলল ওর শরীরটা নাকি ভালো লাগছে না, তাই গিয়ে নিয়ে এসেছি। আপনি অপারেশন থিয়েটারে ছিলেন তখন, আপনার নম্বর বন্ধ ছিল, জানাতে পারিনি। সে কি, তারপরেও তো কেউ জানাতে পারতে, আশ্চর্য। স্বামী এখন ঠিক আছে, মনে হচ্ছে লো ব্লাড প্রেশার ওর। তা তো হবেই, কিছু মুখে দেয় না সারাদিন। রানপ একটু থেমে বলে, তুমি না চাইতেও আমার পরিবারের সমস্যাগুলি সামলাতে হচ্ছে তোমাকে। উর্বি কিছু একটা বলতে যাবে, তখনই দরজার ওপাশে দাঁড়িয়ে আমিরুন ডাকে, ভাবি খাইতে আসেন, খাবার দিয়ে দিচ্ছি। রানপ উর্বির দিকে তাকায়, তুমি এখনো খাওনি? মা বললেন, আপনি একা একা খান, তাই আমি যেন আপনার সাথে খাই। মা বললেই সেটা করতে হবে, আশ্চর্য। কণ্ঠে বিরক্তি ভাব রানফের। উর্বি অবাক হয়ে তাকিয়ে তাকে দেখে, এত রেগে যাওয়ার কি হলো? তার তো কোনো অসুবিধা হচ্ছিল না, বিয়েটা মায়ের কথায় করতে পেরেছে, এখন নাটক করছে, ভারী অদ্ভুত লোক। স্বামী ঘর অন্ধকার করে শুয়ে আছে। রাওনাব বাইরে থেকে ডাক দেয়, মামুনি। স্বামী উঠে বসে, তার ভীষণ ভয় করছে, ওই মেয়েটা পাপাকে সব বলে দিয়েছে কি? রাওনাব ঘরে ঢুকে বাতি জ্বালিয়ে দিয়ে বলে, এই সময় ঘর অন্ধকার করে বসে আছো কেন? না মানে এমনি পাপা। শর্মি কোথায়? দাদির ঘরে গিয়েছে। তোমার কি অবস্থা? এরকম হলে চলবে কি করে, সামনে পরীক্ষা। স্বামী কিছুই বুঝতে পারছে না, তার বুক ধুকপুক করছে। তার পাপা যদি সব জেনে যায় তাহলে কি পাপা তাকে চর মারবে, যেমন মাহাজাবিনের পাপা মাহাজিবিনকে মেরেছিল। রান্না বলে, আমার মাঝে মাঝে ইচ্ছে করে ডাক্তারি ছেড়ে তোমাদের 3 ভাই বোনকে সময় দেই, তোমরা যে যার মতো করে থাকো, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। স্বামী শীতেও ঘামতে থাকে। রাওনা বলতে থাকে, আজ যে শরীর বেশি খারাপ করছিল মামুনি। স্বামী এবার বুঝতে পারে তার পাপার কাছে এই মেয়েটা তার অসুস্থতার অজুহাত দেখিয়েছে। সে কিছুটা স্বস্তি পায়, মাথা নাড়িয়ে নিচু স্বরে জবাব দেয়, একটু খারাপ করেছিল পাপা। দরজার ওপাশ থেকে উর্বি উকি দিয়ে বলে ওঠে, ইনস্ট্যান্ট স্ন্যাক্স বানিয়েছি, শর্মি খাবে তুমি? শর্মির থেকে কোনো উত্তর পাওয়া যায় না। সে বিছানায় উপুর হয়ে পেটে হাত দিয়ে কাতরাচ্ছে। স্বামী বই থেকে মাথা তুলে তাকায়। উর্বি ঘরের ভেতর ঢুকে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে শর্মি? পেটে ব্যথা আন্টি। উর্বি বলে, পিরিয়ড হয়েছে, গরম পানি এনে দেব? শর্মি মাথা নাড়ায়। উর্বি বিছানার এক পাশে বসে বলে, কি হয়েছে খুলে বলো। কাতরাতে কাতরাতে বলে, চটপটি খেয়ে এসেছি স্কুল থেকে, আপনি প্লিজ পাপাকে বলবেন না। উর্বি হেসে ফেলে, তারপর বলে, সিক্রেট রাখবো? স্বামী উর্বির দিকে তাকায়। উর্বি স্বামীর চোখে চোখ রেখে শর্মিকে বলতে থাকে, তোমাদের এত এত সিক্রেট পেটে রাখতে রাখতে আমার পেট তো রীতিমতো ফুলে যাচ্ছে, এর বিনিময়ে আমি কি পাবো? স্বামী মাথা নিচু করে হাসে, তারপর নিচু স্বরে বলে ওঠে, থ্যাঙ্কস আন্টি, পাপাকে কিছু না বলার জন্য। উর্বি ব্যাগ গোছাচ্ছিল। রানা পেশে মাথা থেকে টুপি খুলে আলমারিতে তুলে রেখে ঘুরে উর্বির দিকে তাকায়। সেই মাত্র জুমার নামাজ আদায় করে ফিরেছে, পরনে তার ধবধবে সাদা রঙের পাঞ্জাবি। উর্বি এক পলক রাওনাফের দিকে তাকায়। রাওনাফ নিচু স্বরে বলে, আমি দুঃখিত, তোমার মা অসুস্থ, আমি যেতে পারছি না, ওনার কাছে ক্ষমা প্রার্থী। উর্বি ম্লান হেসে বলে, এভাবে বলার কিছু নেই, আর তাছাড়া মা অসুস্থ নয়, আমাকে দেখতে চাইছেন বলে মিথ্যে বলেছে, এমনিতেও তো আমি যেতাম না। রাওনাফ দাঁড়িয়ে থেকে চুপচাপ রসনারার চেঁচামেচি শুরু করে দিয়েছে তার বড় ছেলের ওপর। উর্বিকে এভাবে একা কেন ছাড়া হচ্ছে তাই। রাওনাফ বারবার তার মাকে বুঝিয়েছে তার অনেক কাজ আছে, তবুও চেঁচামেচি কমছেই না। কিছু সময় বাদে রসনারা মুখ ভার করে পায়চারি করছে। উর্বি তার ব্যাগ রেখে রসনারার ঘরের বাইরে এসে দাঁড়ায়। মা। রসনারা তাকায়, মা আমি তবে এবার রওনা দিলাম, আপনি ভালো থাকবেন, ঔষধ ঠিকঠাক মতো খাবেন। রসনারা বলে, 2 দিন কিন্তু দেরি করবে না, মনে থাকে যেন। উর্বি হেসে মাথা নাড়ায়। রসনারার কাছে সে হাসি বড্ড মধুর লাগে। উর্বি বলে, 2 দিনের বেশি থাকতেও পারবো না মা, আমার অফিস আছে। তবুও বাপের বাড়ি গেলে মেয়েদের পা আটকে যায় কিনা। মজার ছলে বলে ওঠে রসনারা, ঠিক আছে, আপনি আমাকে একটা কথা দিন এবার। কি কথা? কৌতূহলী হয়ে রসনারা জানতে চায়। উর্বি বলে, অন্তরার উপর চেঁচামেচি করবেন না, সেদিন যেমন আদর করেছিলেন তেমন করে আদর করবেন। অন্তরার ঘরের দরজা খোলাই ছিল, সে হাত পা ছড়িয়ে শুয়ে আছে, তার শরীরটা বেজায় খারাপ। উর্বি ঢুকে বিছানায় বসে। অন্তরা উঠে বসতে চায়, উর্বি বাধা দেয়। আপনি রওনা দিচ্ছেন ভাবি? এই তো এখন দেব।
একটু যে নিচে নামবো তাও পারছি না, মাথা তুলে দাঁড়াতেই পারছি না। তোমার নামতে হবে না, তুমি বিশ্রাম করো। যে কোনো সমস্যার কথা আমিরুনকে জানিও, ও সব করে দেবে। তাছাড়া তোমার মেজো ভাবিও 2-1 দিনের মধ্যে এসে পড়বে। অন্তরা মাথা নাড়ায়। আপনি না থাকলে বাড়িটা অন্যরকম হয়ে যায় ভাবি, ফাঁকা ফাঁকা হয়ে যাবে। উর্বি হাসে। অন্তরা বলতে থাকে, হাসবেন না ভাবি, আপনাকে যে কতটা পছন্দ করে ফেলেছি আপনি জানেন না। শর্মিকে বলে উর্বি গাড়িতে ওঠে। শর্মির বলতে ইচ্ছে করছে সে আন্টিকে মিস করবে, কিন্তু পাশে নাবিল দাঁড়িয়ে, তাই সে চুপচাপ বসে থাকে। উর্বি গাড়িতে উঠে বসে জানালা দিয়ে রাওনাফের দিকে তাকায়। রাওনা ফোনে কথা বলছে। উর্বি কেন এমনটা করলো উর্বি জানে না। সে কেন তাকালো রাওনাফের দিকে। ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। নাবিল বিড়বিড় করে বলে, থাক, 2 দিন শান্তিতে থাকতে পারবো। স্বামী আর শর্মী কপাল কষলে তার দিকে তাকিয়ে থাকে। তহুরা একটা পেয়ালায় কিছু কাঠা বাদাম নিয়ে এসে উর্বির সামনে রাখে। তারপর উর্বির পাশে বসে উর্বি মাথা তুলে ভাবির দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, মায়ের মিছিমিছি অসুস্থতার কথা বলা উচিত হয়নি, এমনি বললেই চলে আসতাম। তহুরা তার জবাব না দিয়ে বলে, নে বাদাম খা। ভাত খাবি এখন? ভাত বেড়ে দেই। না, পরে। হ্যাঁ রে, জামাইয়ের সাথে কথা হয়? পাশ থেকে লুৎফান নাহার বলে ওঠে, কেন মা? না, সারাদিন একবারও দেখলাম না ফোন দিতে। মা, সে একজন ডাক্তার, তার কত কাজ জানো? তা বুঝলাম, রাতে তো দিতে পারে, তুইও তো দিতে পারিস। উর্বি হাসে বলে, আমার দরকার হলে আমি দেব, তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা করব না? ও বাড়ির সবার সাথে কথা বলিস, অথচ যার সাথে বিয়ে হয়েছে তার সাথে কথা বলিস না। চিন্তা করব না আমি? না, করবে না। লুৎফান নাহার চুপ হয়ে যায়। কিছু সময় পরে বলতে থাকে, এত শিক্ষিত না হয়ে ভালোই করেছি। বাবা মা যার সাথে বিয়ে দিয়েছে চুপচাপ মেনে নিয়েছি, সুখে থেকেছি। আর কিছু বলবি? জিজ্ঞেস করে উর্বি। না। লুৎফান নাহার চলে যায়। তহুরা উর্বির দিকে তাকিয়ে মিনমিন করে বলে, তুই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি উর্বি? হ্যাঁ, করো। রণব ভাই আর তুই তোরা এক বিছানায় ঘুমাস তো? উর্বি হাসে, পাগলের মতো গা দুলিয়ে হাসে। কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলে, হ্যাঁ, একেবারে এক বিছানায় পাশাপাশি কাছাকাছি ঘুমাই। যাও, তুমি ভাত খাবো ভাবি। তহুরা বসে থাকে উর্বির দিকে তাকিয়ে। আল্লাহ যেন তার ননদ নন্দাইকে ভালো রাখে, সে সেই দোয়া করতে থাকে মনে মনে। সে উর্বির জীবনে আর কোনো ঝামেলা চায় না। উর্বি ফোনের দিকে তাকায়। সত্যি তো, এতগুলো ঘন্টা পেরিয়ে গিয়েছে। তার শাশুড়ি ফোন দিয়েছে, তার যা 2জন ফোন দিয়েছে, শর্মীও ফোন দিয়েছে, শুধু রাওনাফ দেয়নি। রাওনাফের কি কোন ফোন দেওয়া উচিত ছিল না? স্ত্রী হিসেবে সামনাসামনি এতটা কনসার্ন দেখায় উর্বির প্রতি। এই সম্পর্কের সমীকরণ উর্বি বুঝতে পারছে না, পাজেলড হয়ে আছে সে। অবশ্যই এটা ওই জীবনের থেকে বেটার যেটা উর্বির অতীত ছিল। যেটুকু সমান পাচ্ছে তাই সই। এক জীবনে সব পেতে হবে এমন তো কোনো কথা নেই। হুট করে হাতে ফোনটা তুলে নেয় সে। সামনের সপ্তাহে আখতারুজ্জামানের কাছে কাউন্সিলিংয়ের জন্য যেতে হবে। উর্বি এক মনে হাসতে থাকে, বিড়বিড় করে বলে ওঠে, পাগলের ডাক্তার তোমাকে সারতে পারবে উর্বি? অন্তরা ঢুলু ঢুলু চোখে তাকিয়ে আছে। তার সামনে সামিউল দাঁড়িয়ে। স্ত্রীর জন্য তাকে ভীষণ চিন্তিত দেখা যাচ্ছে। লামিয়া বলে ওঠে, বাচ্চার অবস্থা স্বাভাবিক একেবারে, ভয়ের কিছু নেই। এই সময় একটু শরীর খারাপ লাগবেই, ভয়ের কিছুই নেই। আমি কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছি, বেশি অসুবিধা মনে হলে আমাকে জানাবে। অন্তরে উঠে বসে। 2জন নার্স এসে তাকে সাহায্য করে। তার সমস্ত শরীরে অসহ্য যন্ত্রণা। রণব ডক্টর লামিয়ার কেবিনের বাইরে গিয়ে দাঁড়িয়ে। লামিয়া বলে, রণব শোনো, তোমার ভাইয়ের বউয়ের পাশাপাশি তোমার বউয়ের খেয়াল রাখো। বউয়ের চিন্তায় চিন্তায় আবার কি না কি হয়। সামিউল লজ্জা পায়। রণব মৃদু হাসে, বলে, অন্তরাকে নিয়ে আমার কেবিনে যা, আমি লামিয়ার সাথে কথা বলে আসছি। ওরা চলে যায়। রণব বলে, কোনো অসুবিধা নেই তো? নো ম্যান, অল ইজ ওয়েল। যেভাবে দুর্বল হয়ে পড়ছে, সামিউল খুব চিন্তা করছিল। আচ্ছা, আমি যাই, আমার একটা ওটি আছে 8 ঘন্টা পর। রণব শোনো। রণব লামিয়ার দিকে তাকায়, তোমার বউ আসবে কবে? আগামীকাল হয়তো বা। কেন? জাহাঙ্গীর একটা গেট টুগেদারের আয়োজন করেছে রিভানায়। রণব কিছু বলে না, মুচকি হেসে কেবিন থেকে বের হয়ে যায়। নিজের কেবিনের দিকে যেতে যেতে সে হাতের ফোনটার দিকে এক পলক তাকায়। তার কি একবার উর্বিকে ফোন করা উচিত? উর্বি কি কিছু মনে করবে? সবসময় আগ বাড়িয়ে সব কিছু তো রাওনাফই করে না, ফোন দিয়ে কাজ নেই যদি বাড়াবাড়ি ভাবে। নাবিল তার গিটারে সুর তুলছিল। শাইমি এসে পাশে বসে। নাবিল বলে, নতুন গানটা শোন আমার। শর্মি কোথায়? ওকে ডাক, শর্মি বিজি।
কি করছে? পড়ছে? না আন্টির সাথে কথা বলছে ফোনে। বাহ, চমৎকার। তা তুই আন্টি আন্টি করছিস কেন? ছোট মা বল, তাচ্ছিল্য নিয়ে বলে নাবিল। শাইমি নাবিলের দিকে তাকিয়ে থাকে। নাবিল বলে ওঠে, শুনলাম রাফিনকে নিয়ে রেস্তোরাঁয় ধরা খেয়েছিস হাসান স্যারের কাছে। শাইমি ভয় পেয়ে বলে, তুই জানলি কিভাবে? আকিব বলেছে। আর এগোস না, বেয়াদব একটা। তোর নামে আজে বাজে কথা বলে বন্ধু মহলে, ওকে ব্লক করে দে। শাইমি মুখ কালো করে বসে থাকে নাবিলের মুখে। সে এই বিষয়ে কোনো কথা শুনতে প্রস্তুত ছিল না। কিছু সময় পরে বলে, জানিস পাপার কাছে আন্টি কিছুই বলেনি এ ব্যাপারে। আমি তো অবাক হচ্ছি। আমি মোটেও হচ্ছি না। কেন বলতো? খুবই সিম্পল, এটা হচ্ছে ওনার চাল। শর্মিকে হাত করেছে, এখন তোকে হাত করতে চাচ্ছে, তারপর আমাকে করবে। শাইমি চুপ থেকে নাবিলের কথা শুনে বিড়বিড় করে বলে, উনি অমন মহিলা নন নাবিল, আমার মনে হয়। যেমন হোক, আমি আমার মাম্মার জায়গা কাউকে দেব না, কঠিন গলা বলে নাবিল। দোতলা থেকে শর্মির খিক খিক হাসির শব্দ আসছে। সে উর্বির সাথে কথা বলছে। নাবিল মুখে চকারন্ত শব্দ করে ওঠে দাঁড়ায়। শাইমি বলে, কোথায় যাচ্ছিস? যাই গিয়ে ওকে কানের গোড়া একটা চড় মেরে আসি। শাইমি অবাক হয়ে তার ভাইয়ের কাণ্ডকর্ম দেখে। উর্বি হাঁটছে। অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছে না, চারিদিকে কুয়াশা আচ্ছন্ন। সে দুই হাত দিয়ে হাতড়ে পথ খুঁজতে থাকে। তার ভয় ভয় করছে, গলা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ পায়ের কাছ দিয়ে একটা সাপ চলে যায়। উর্বি জোরে চিৎকার দেয়। রওনা পেশে উর্বিকে ধরে। উর্বি ঠকঠক করে কাঁপতে থাকে। রওনা বলে, কিছু হবে না, ভয় পেও না, আমি আছি। উর্বি শান্ত হতে চেষ্টা করে। হঠাৎ পায়ে ঠান্ডা ঠান্ডা অনুভব করতে থাকে। নিচে তাকে দেখে আরেকটা সাপ। উর্বি জোরে চিৎকার দিয়ে উঠে বসে। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তবে শর্মি খিক খিক করে হাসছে। কি আন্টি, পায়ে কেমন ঠান্ডা দিলাম বলো? উর্বি জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সে বিষয়টা বুঝতে 2 মিনিট সময় নেয়। শর্মি বলে, আন্টি তোমাকে সালোয়ার কামিজে একেবারে বাজে লাগছে, যাও গিয়ে মুখ হাত ধুয়ে শাড়ি পরো। উর্বি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। সত্যি শর্মি তো এটা? আরে আন্টি এভাবে ভয় পাচ্ছ কেন? সত্যি এটা আমি শর্মি, তোমায় নিতে এসেছি দাদুর সাথে। উর্বি এবার বুঝতে পারে, আচ্ছা আন্টি, তোমার রুমটা এত সুন্দর করে গুছিয়ে রাখো কিভাবে? শর্মি ঘরের আশেপাশে দেখতে থাকে। তারপর বলে, তোমরা কখন এলে? মা কোথায়? দাদু, তোমার আম্মু আর ভাবির সাথে রান্নাঘরে। আমরা এসেছি ফজরের পরে। রাত 3টায় রওনা দিয়েছি আমরা। রাত 3টায়? হ্যাঁ, দাদু বলল ভোরে এসেই খেজুরের রস খাবে, তাই এত তাড়াতাড়ি এলাম। আর কে কে এসেছে? আর কেউ না। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমার পাপা আসেনি? ওমা, পাপা কিভাবে আসবে? পাপা তো রাজশাহী গিয়েছে, তুমি জানো না আন্টি? উর্বি অবাক হয়ে বলে, না, রাজশাহী কেন? সেখানে আমাদের হসপিটালে একটা শাখা খোলা হয়েছে, সেটা দেখতেই গিয়েছে। আজ বিকেলে ফিরতে পারে। উর্বি কিছু না বলে ওয়াশরুমে ঢোকে। তার হঠাৎ করে এমন অদ্ভুত লাগছে কেন? তার অবচেতন মন কি চাইতো রওনা আসুক? রসনারা এক প্রকার জোর করে উর্বিকে নিয়ে বিকেলে রওনা দেবে বলে সিদ্ধান্ত নেয়। লুৎফান্নাহার কাঁদছেন। উর্বি তার কাছে গিয়ে বলে, বিয়ে দেওয়ার জন্য হাপিত্তেশ করতে এখন মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে বলে কাঁদছ? এক কাজ করো, তার চেয়ে আমাকে ডাক্তারের থেকে ছাড়িয়ে নিয়ে আসলেই পারো, আজীবন আর কাঁদতে হবে না। তহুরা চমকে উঠে উর্বির দিকে তাকায়। কি সর্বনেশে কথা! লুৎফর রহমানের চোখ মুছে ফেলেন। বলেন, অনেক কপাল করে এমন শাশুড়ি পেয়েছিস, আর এমন ফালতু মজা করবি না কখনো। উর্বি বিড়বিড় করে বলে, হ্যাঁ তা ঠিক, কপাল করে শাশুড়িটাই পেয়েছি। তহুরা ব্যস্ত হয়ে পড়ে। সে উর্বির শ্বশুর বাড়ির জন্য নানা রকমের পিঠা প্যাক করে দিতে থাকে। লুৎফান্নাহারের আদেশে রওনাফের জন্য আলাদা করে শব্দে উর্বি বলে, এসব করতে হবে না ভাবি, সে এসব খায় না, শুধু শুধু কষ্ট করবে না। খাবে, তুই শুধু সামনে রাখিস। উর্বি ভাবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের ঘরের দিকে যায়। রেডি হয়ে উর্বি দাঁড়িয়ে পড়ে। উপমা হাতের ফোনের স্ক্রিনের দিকে চোখ সরিয়ে উর্বির দিকে তাকিয়ে বলে, অনেকক্ষণ ধরে দেখলাম আপু, আমার স্বামীর থেকে তোর স্বামী বেশি সুন্দর। উর্বি হাসতে হাসতে বিছানার এক পাশে বসে মজার ছলে বলে ওঠে, সান্ত্বনা দিচ্ছিস? মোটেও না, আসিফ মোটুর থেকে রানব ভাইয়া সুন্দর। উর্বি উপমার বাচ্চা সুলভ কথা শুনে হাসতে থাকে। উপমা বলে ওঠে, ওই উচ্ছ্বাসের থেকেও সুন্দর। বাক্যটা উচ্চারণ করি উপমা জিভ কাটে, মুখ ফসকে এটা কি বলে ফেলেছে সে। উর্বির চোখে মুখে কাঠিন্যতা ছেয়ে যায়। উপমা বোনের দিকে তাকায়, আমতা আমতা করে বলে, সরি আপু। উর্বি উঠে দ্রুত চলে যায় সেখান থেকে। নাবিলের রুমের বাইরে দাঁড়িয়ে উর্বি বারবার উকি দিচ্ছে। বিষয়টি নাবিল খেয়াল করেছে। সে আর কিছুক্ষণ অপেক্ষা করবে,
যদি এই মহিলা এখান থেকে না সরে তাহলে সে আজ অনেক কঠিন কথা শোনাবে। উর্বি বাড়ি থেকে বলে, নাবিল আমি একটু আসবো? না। ঠান্ডাভাবে বলে নাবিল। উর্বির নিজেকে জোকার মনে হচ্ছে, এভাবে মুখের উপর না করে দিল। এই ছেলেটি আসলেই তেদর। এর মা কি এমন ছিল? রানবকে দেখে তো এমন মনে হয় না। বোধহয় এই ছেলেটি তার দাদির মতো হয়েছে। তার জেদ চেপে গিয়েছে। আজ তো এই ছেলের পিঠা খাইয়েই ছাড়বে এই ছেলেকে। সে বলে, নাবিল মালপোয়া খাবে? না, আপনি প্লিজ যান এখান থেকে। উর্বি ভেতরে ঢোকে, তার হাতে এক ট্রে ভর্তি পিঠা। নাবিল উঠে দাঁড়ায়। উর্বি বলতে থাকে, এই নাও পিঠা খাও। আমার মা তোমার নানু হয় তাই না? তোমার নানু বানিয়েছে, শুনলাম তোমার পিঠা খুব পছন্দ। আচ্ছা, আপনি কি কানে শুনতে পাচ্ছেন না? আমি যেতে বলছি আপনাকে। নিজেকে কি আমার মা ভাবতে শুরু করছেন নাকি? মা না হই, সৎমা তো, মাই তো হলাম একদিক থেকে। উর্বিও দাঁতে দাঁত চেপে বলে, আজ এই জেদি ছেলেটার সাথে সমানে সমানে হিসেব হবে। নাবিল কপাল কুঁচকে তাকিয়ে থাকে। উর্বি বলতে থাকে, শোনো, আমাদের বাড়িতে কিন্তু পিঠা বানানোর লোক নেই। তুমি প্রায় দেখি পিঠার জন্য হাহুতাশ করো। তোমার দাদুর কাছে এই সুযোগটা মিস করবে না। নাবিল পিঠার দিকে তাকে বলে, আমি আগের নাবিল হলে এই পিঠে ভর্তি ট্রে এতক্ষণে ডাস্টবিনে থাকতো। আপনি যান প্লিজ প্লিজ। উর্বির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে হাত থেকে পিঠার থালা টেবিলে ধপ করে রেখে চেঁচিয়ে ওঠেই, ছেলে তুমি কি ভাবো নিজেকে? হ্যাঁ, কিছু বলি না বলে যা ইচ্ছে তাই করবে? যা ইচ্ছে তাই করবে? একটা ঠাটিয়ে চড় মারব তোমাকে আমি। বড়দের সাথে কথা বলতে জানো না? খালি বইয়ের পড়া মুখস্থ করে মেধাবী। তোমার চেয়ে শর্মী ঢের বুঝদার। তোমার মাথা ভর্তি গোবর, কাঁচা গোবর। নাবিল হতবাক হয়ে তাকিয়ে থাকে। নাবিলের রুমের বাইরে সবাই ভিড় জমায়। উর্বি নাবিলের হাত ধরে টানতে টানতে বিছান নিয়ে বসায়। নাবিল অবাক চোখে তাকিয়ে আছে। উর্বির এই রূপের সাথে নাবিল পরিচিত নয়। উর্বি পিঠার থালা এনে নাবিলের হাতে দিয়ে একটা চেয়ার টেনে তার সামনে বসে। দাঁত কিরমির করে বলে, কসম, সব কয়টা পিঠা শেষ না করলে আমি এই ঘর থেকে যাব না, কসম। রাগে উর্বির গলা কাঁপছে। নাবিল একবার পিঠার দিকে তাকায়, একবার উর্বির দিকে। তাকে দেখে মনে হচ্ছে সে ভয় পেয়েছে খুব। গটগট করতে করতে সবার দৃষ্টি উপেক্ষা করে উর্বি নাবিলের ঘর থেকে বের হয়। নাবিল বিছানায় চুপচাপ বসে আছে। তার পাশে রাখা পিঠার ট্রেটা পুরো খালি। উর্বি সবগুলো পিঠা খাইয়ে তবেই দম নিয়েছে। কি ভেবেছে সবাই? উর্বি বাজারে সস্তা দরের আলু পটল? সবাই সারা জীবন উর্বিকে কথা শুনিয়েছে, শুনিয়ে যাবে। এই পিচ্ছি ছেলেটা পর্যন্ত ধমক দিয়ে কথা বলে, এখন থেকে আর চলবে না। এটা তোমার পাপার বাড়ি হলে এটা আমারও স্বামীর বাড়ি নাবিল। এখন থেকে একেবারে হাঙ্কি পাঙ্কি করলে এভাবে শাস্তি দেব আমি। বিড়বিড় করে বলতে বলতে উর্বি সিঁড়ি ভেঙে নামতে থাকে। তার মেজাজ ভীষণ চটে আছে। কি বলছে সে নিজেও জানে না। হন্তদন্ত হয়ে নিজের ঘরের সামনে এসে সে দাঁড়িয়ে পড়ে। এক দৃষ্টে তাকিয়ে থাকে ঘরের ভেতর দৃষ্টি দিয়ে। রওনক উর্বিকে দেখতেই খাওয়া থামিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে, আমি ভেবেছি আমার জন্য রেখেছে এগুলো আমার জন্য ছিল না। উর্বি কিছুক্ষণ অনর্থক তাকিয়ে থেকে হেসে ফেলে। সে এতক্ষণ রওনককে পিঠে খেতে দেখছিল। হাসি থামিয়ে বলে ওঠে, এগুলো আপনার জন্যই ছিল, আপনি খান। আমি তো শুধু দেখছিলাম একজন অতি স্বাস্থ্য সচেতন মানুষ কিভাবে আরাম করে এই তেল মিষ্টি পিঠা খাচ্ছে। ভালোই লাগছিল দেখতে, ভাবিনি খাবেন। আমি তো আনতেই চাইনি, ভাবি জোর করে দিয়েছে। রওনক মুচকে হেসে বলে, তোমার মা দারুণ পিঠা বানায়। এরকম পিঠা অনেক বছর হয় খায়নি। নাবিলের মাম্মাও ঠিক এরকম মজাদার পিঠা বানাতো। তার মতো পিঠা কেউ বানাতে পারতো না, শুধু পিঠা না, যে কোনো রান্না। উর্বি চুপ করে দাঁড়িয়ে থাকে। এমন সময় আমিরুন এসে ঘরের দরজায় দাঁড়ায়। রওনককে উদ্দেশ্য করে বলে ওঠে, সুমনা আর ঝুমনা পায়ে আসছে বড় ভাইজান। দুলাভাইকে যতটা ভদ্রলোক মনে হয় দুলাভাই কিন্তু ততটা ভদ্রলোক নয় উর্বি। সুমনার কথায় উর্বি এক পলক রওনকের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। রওনক স্তব্ধ হয়ে সুমনার দিকে তাকিয়ে আছে। সুমনা রওনককে বলতে থাকে, কি এভাবে কি দেখছেন? রওনক কিছু না বলে কফির মাগে চুমুক বসায়। সুমনা আর ঝুমুরকে সে খুব ভালো করে চেনে। এরা একবার যখন রওনককে নিয়ে পড়েছে সহজে ছাড়বে না। তার চেয়ে এখান থেকে উঠে পড়া যাক। রওনক হাতগড়ির দিকে তাকায়। সুমনা আর ঝুমুর হঠাৎ করে এসেছে রওনকের সাথে দেখা করতে, রওনকের স্ত্রীকে দেখতে। উর্বি বিনয়ের সাথে হেসে সুমনাকে বলে, আপনারা বসুন, আমি চা বানিয়ে নিয়ে আসছি। ঝুমুর উর্বির হাত টেনে ধরে হেসে বলে, আরে বসুন, চা পরে হবে। উর্বি বসে পড়ে। সুমনা বলতে থাকে, সত্যি কথাই বললাম, ওনাকে দেখতে শান্তশিষ্ট দেখাতে পারে কিন্তু মোটেও তেমনটি নয়। আপাকে সবসময় ডমিনেট করে রাখতো, খুব পজিটিভ, বলতে গেলে মাত্রাতিরিক্ত পজিটিভ ছিল। ইনফ্যাক্ট আপাকে দুলাভাইয়ের কোনো ছেলে বন্ধুদের সাথেও কথা বলতে দিত না। রওনক অবাক হয়ে সুমনার ফাজলামি টাইপের কথাগুলো শুনছে।
সে আদৌ এমন ছিল না। উর্বি হাসি চেপে রেখে সুমনাকে বলে, ঠিক আছে, পরে শুনবো, বসুন আপনারা, আমি চা নিয়ে আসছি। উর্বি চলে যেতেই রাউনাপ সুমনাকে কিছু বলতে যাবে। সুমনা বলে ওঠে, একটু ভাঙসি দিচ্ছিলাম আপনার নামেই দুলাভাই আপনার বউয়ের কাছে। ঝুমুর বলতে থাকে, আপনার স্ত্রী খুবই 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 চাপা স্বভাবের মনে হচ্ছে দুলাভাই। বড় আপা ছিল চঞ্চল। দুজন সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রের মানুষের সাথে সংসার করার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলতেন। রাউনাপ মুখ চক্রান্ত শব্দ করে বলে, থামবে তুমি, হাউ চাইল্ডিশ। সুমনা আর ঝুমুর উচ্চ শব্দে হাসতে থাকে। রাউনাপ শুকনো হাসি হেসে বলে, হঠাৎ করে এলে যে, এত করে বলি তখন সাড়া দাও না। ঝুমুর বলে ওঠে, আপনার বউকে দেখতে এলাম, তাছাড়া আপনার সাথে কথা ছিল। রাউনাপের ভুরু কুঞ্চিত হয়। ঝুমুরের দিকে তাকিয়ে বলে, কি কথা? বাবার প্রপার্টি ভাগ হয়েছে, আপার অংশ খুব শীঘ্রই তার ছেলেমেয়েদের বুঝিয়ে দিতে একটা পারিবারিক বৈঠক বসাতে চাইছে, আপনি যদি একটু সময় দিতেন। স্যার ট্রেন নিয়ে উর্বি ভেতরে ঢোকে। সবাই চুপ হয়ে যায়। উর্বি সবার মুখের দিকে তাকায়। তার একটু এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। সুমনা আর ঝুমুরের কত ব্যক্তিগত কথা থাকতে পারে তাদের আপার স্বামীর সাথে। উর্বির তৃতীয় পক্ষ হয়ে থাকার ইচ্ছে নেই। ঝুমুর উঠে দাঁড়িয়ে উর্বির হাত থেকে ট্রেন নামিয়ে বলে, বসুন আপনি, আজ আপনার সাথে অনেক আড্ডা দেব। বিনয়ে হাসি হেসে ঝুমুর আর সুমনার হাতে চায়ের কাপ তুলে দিয়ে উর্বি বলে, আপনার কথা বলুন, আমি আসছি। ঘর থেকে বেরিয়ে উর্বি সরাসরি নিচে চলে যায়। আজ যেহেতু একটু সময় পেয়েছে, রান্নাটা বরং সে নিজের হাতেই করবে। অন্তরা বসে বসে টিভি দেখছিল। উর্বি দরজার বাইরে সে বলে, আসবো? আসুন ভাবি। অন্তরা উঠে বসে। উর্বির হাতে এক বাটি কদবেল ভর্তা। বিছানার এক পাশে বসতে বসতে সে বলে, নাও এটা খাও। অন্তরা কদবেল মাখা দেখে খুশি হয়। তার আসলে টক কিছু খেতে ইচ্ছে করছিল। সে বাটি থেকে ভর্তা তুলে মুখে দিতে দিতে বলে, আপনিও খান না ভাবি? না, এটা তোমার জন্য, তোমার শাশুড়ি বানিয়েছে, এটা শুধু তুমিই খাবে। অন্তরা উর্বির দিকে তাকিয়ে অবাক হয়ে তাকায়। উর্বির মুখ হাসি হাসি বলে ওঠে, কি একটা ম্যাজিক দেখো অন্তরা, নাতি নাতনি আসার খবর শুনলে বাঙালি জাদ্রেল শাশুড়িগুলো গলে যায় পুরো। অন্তরা লাজুক হাসি হাসে। আজ থেকে রান্নাবান্নার ঝামেলা করবে না, মা আমাদের সাথে খেতে বলেছেন। অন্তরা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মানে কি তার শাশুড়ি তাকে মেনে নিয়েছে? উর্বি বলে, যদিও মা বলেছেন বাবু হওয়ার পরে তোমাদের আবার আলাদা থাকতে হবে, তবে আমি জানি মা নাতি নাতনির মুখ দেখলে আর তোমাদের দূরে সরিয়ে রাখবে না। উর্বি অন্তরার পাশ থেকে একটা নকশি কাঁথা উঠিয়ে বলে, এটা কি বাবুর জন্য করছিলে? তোমার ফোরটা তো হয়নি, দাঁড়াও দেখে দিচ্ছি। অন্তরা উর্বির দিকে তাকিয়ে থাকে। তাদের জন্য যে মেয়েটার এত বড় ক্ষতি হলো, সেই মেয়েটা তাদের প্রতি কতটা আন্তরিক। অন্তরা উর্বিকে বলে, একটা কথা বলবো ভাবি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ বলো। ভাইয়াকে আপনি মেনে নিয়েছেন নিজের স্বামী হিসেবে? উর্বি হাসে। কিছুক্ষণ হেসে অন্তরার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, আমাকে একটা কথা দাও, আমিও বাবুর জন্য নকশি কাঁথা বানাবো। ঘুম ভাঙতে গায়ের ওপর ভারী কিছুর অস্তিত্ব টের পায় উর্বি। তার গায়ের ওপর দুটো কমফোর্টার চাপানো। কাল রাতে হাড় কাঁপানো শীতে উর্বি বড্ড ভুগেছিল। একটা কমফোর্টারে মানছিলই না যেন, কিন্তু অলসতার কারণে গুটিসুটি মেরেই ঘুমিয়েছিল। এটা রাউনাপ করিম খানের কাজ। উর্বি জানে। কমফোর্টার দুটো সরিয়ে উর্বি আনমনে হাসে। হঠাৎ ফোনের ভাইব্রেশনের শব্দে সেদিকে চোখ যায়। হাত বাড়িয়ে ফোনটা নিতে স্ক্রিনে অচেনা নাম্বার দেখে উর্বি চমকায়। বুকের মধ্যে সেই চিরচেন আতঙ্ক এসে ভর করে। একবার রিং হয়ে কেটে যায়। উর্বি ভয়ার্ত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। দ্বিতীয়বার আবারও ফোন বেজে উঠতে কাঁপা কাঁপা হাতে উর্বি ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে একটা পুরুষ কণ্ঠ বলে ওঠে, আসসালামু আলাইকুম মৃদুলা আপা, আমি লিটন বলছিলাম। উর্বি স্বস্তির নিঃশ্বাস ফেলে অস্ফুট স্বরে বলে, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপা, মনির ভাই মিটিং ফিক্সড করেছেন, আপনি জানেন? জি জানি, আমি ঠিক সময় অফিসে পৌঁছে যাব। ঠিক আছে আপা, রাখছি। ফোনটা হুট করে সুইচ অফ করে হাত থেকে ফেলে চুপচাপ বসে থাকে উর্বি। বুকটা ক্রমশ ভার হয়ে উঠছে। হঠাৎ যেভাবে বসা ছিল সেভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে দেয়। কিছুক্ষণ ওভাবেই থাকে। হঠাৎ মাথায় কারো হাতের অস্তিত্ব টের পেতে উর্বি মাথা তুলে তাকায়। রসনারা উর্বির দিকে তাকে নরম গলায় বলে, মাথা ঘুরাচ্ছে নাকি বৌমা? তবে আজ অফিসে যেও না। উর্বি ম্লান হেসে বলে, মা, ওটা আমার অফিস, এভাবে হুটহাট ছুটি নেওয়া যায় না, আমি ঠিক আছি। রসনারা হাতের ফোনটা উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, রাউনাপ ফোন করেছে, তোমার সাথে জরুরি কথা আছে নাকি? নাও ধরো।
উর্বি খানিকটা অবাক হয় ফোনটা হাতে নিতেই রওশনারা ঘর থেকে বেরিয়ে যায়। উর্বি এক পলক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ফোনটা কানে ধরে। ওপাশ থেকে রাওনাফের গলার আওয়াজ যে শোনা যায়, সে নিচু স্বরে উর্বিকে বলে, তুমি কি অসুস্থ নাকি? না তো। রাওনাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলে, উর্বি তুমি কি বিকেলে ফিরে আসো অফিস টাইমের পরে? আমার আবার কি কাজ? আমি তো বাড়িতেই থাকি। কেন বলুন তো? না মানে আমার কলিগরা অনেক দিন থেকেই বলছে গেট টুগেদারের কথা। আজ হুট করে আমায় না জানিয়ে একটা গেট টুগেদারের আয়োজন করেছে। রিভানায় খুব জোরাজুরি করছে, কি করবে বুঝতে পারছি না। আমাকে আসতে হবে? নিচু স্বরে বলে ওঠে উর্বি। হ্যাঁ, তবে তুমি না চাইলে দরকার নেই, পুরোটা তোমার ইচ্ছে। আচ্ছা আমি আসবো। উর্বি, হ্যাঁ বলুন। ব্যাপারটা কি জটিল হয়ে যাচ্ছে তোমার মনে হয়? না, আর কেউ যাবে না এ বাড়ি থেকে? না, শুধু শর্মি আসবে, ওকে নিয়ে এসো, আমি গাড়ি পাঠিয়ে দেব। শর্মি দূরে দাঁড়িয়ে তার পরিচিত বন্ধুদের সাথে গল্প করছে। উর্বি মনে হচ্ছে উর্বি একটা ল্যাম্পপোস্ট, সে ঠিক ল্যাম্পপোস্টের মধ্যে দাঁড়িয়ে আছে। রাওনাফ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। পার্টিতে যে মহিলারা এসেছে তাদের একটিকেও উর্বির পছন্দ হয়নি, বিশেষ করে রাওনাফের বন্ধুদের স্ত্রীদের, যারা কোনো স্বাভাবিক মজাই করতে পারে না। মধ্যবয়সী মহিলা হিসেবে তাদের আচরণ বেমানান। এতক্ষণ সবাই উর্বিকে ঘিরে ধরেই দাঁড়িয়েছিল। 5 মিনিট হলো উর্বিকে ছাড়িয়ে দিয়েছে। লামি উর্বির দিকে এগিয়ে আসে। উর্বির কাছে এই মহিলাকে ভালো লেগেছে। কি ব্যাপার উর্বি, এখানে দাঁড়িয়ে কেন? না এমনি। তোমার বুঝি বিরক্তি লাগছে এই পরিবেশ? রাওনাফকে পাঠিয়ে দেব? না না, তার দরকার নেই। রাওনাফ উর্বিদের দিকেই আসছে। লামিয়া বলে, আচ্ছা তোমার বর এদিকে আসছে, আমি যাই। হ্যাঁ। উর্বি লামিয়াকে যেতে দেয় না। লামিয়া দাঁড়িয়ে থাকে। রাওনাফ এসে উর্বিকে বলে, শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ। কেন বলুন তো? না। চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, তো আলো সব চোখে লাগছে আমার, আর কিছু না। কিছু খেয়েছো? না, এখানের কিছু আমার পছন্দ হচ্ছে না। কোনো পানীয় খেতে পারো, ভালো লাগবে। উর্বি চুপচাপ একটা গ্লাস উঠিয়ে নিতেই রাওনাফ বলে ওঠে, ওটা যেখানে ছিল সেখানে রাখো, ওটা খেও না। উর্বি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রাওনাফ সংকোচ নিয়ে নিচু স্বরে বলে, ব্লাডি মেরি। উর্বি হতভম্ব হয়ে তার হাতের গ্লাসের দিকে তাকায়। তারপর চুপচাপ গ্লাসটা রেখে দিয়ে ঘুরে রাওনাফের দিকে তাকিয়ে বলে, আপনারা খান। রাওনাফ থতমত খেয়ে যায়। পর মুহূর্তে বলে ওঠে, আরে না না, এগুলো তো আমার কয়েকজন কলিগরা এনেছে, ওরা খ্রিস্টান। উর্বি সরু চোখে রাওনাফকে দেখছে। রাওনাফ মিনমিন করে বলে, ডোন্ট জাজ মি, আমি জীবনে একটা সিগারেট খেয়ে দেখিনি। পাশ থেকে লামিয়ে উচ্চ শব্দে হেসে ওঠে। রাওনাফ আর উর্বি তার দিকে তাকায়। লামিয়ে বলতে থাকে, সিরিয়াসলি রাওনাফ, তোমাদের দুজনের এই সিনটা কতটা কিউট বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কোনো প্রেমিক তার প্রেমিকার কাছে সিগারেট খাওয়া নিয়ে কৈফিয়ত দিচ্ছে। রাওনাফ আর উর্বি চমকে উঠে তারপর বিব্রত ভঙ্গিতে একে অপরের দিকে তাকায়। উর্বি মাথা নিচু করে অন্যদিকে চলে যায়। লামিয়া উচ্চ শব্দে হাসতেই থাকে। রাওনাফ দাঁড়িয়ে থাকে বোকার মতো। সে কি আসলেই কৈফিয়ত দিচ্ছিল উর্বির কাছে? কিন্তু কেন? অনুষ্ঠান শেষে উর্বিরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাওনাফ গাড়ি চালাচ্ছে, উর্বি আর শর্মি পেছনে বসে গল্প করছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শর্মি বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ছয়। সে উর্বিকেও বলে ছুতে। উর্বি ধমক দিয়ে শর্মির হাত ভেতরে টেনে আনে এবং গাড়ির জানলার কাঁচ উঠিয়ে দেয়। রাওনাফ মিররে তাদের দেখে। শর্মি হাতের পানি উর্বির মুখে ছিটিয়ে দিয়ে খিক খিক করে হাসে। উর্বি টিস্যু দিয়ে শরীরের হাত মুছিয়ে দেয় শর্মির। রাওনাফের কাছে শর্মির সে হাসি শুনতে বড্ড ভালো লাগে। তার চোখে হঠাৎ শর্মির প্রতি উর্বির এই অদৃশ্য একটা অধিকারবোধ ধরা পড়ে। রাওনাফ তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে, 10টায় পরীক্ষা শুরু হবে। এখন 8টা বেজে গিয়েছে, হাতে মাত্র 2 ঘন্টা বাকি। সে তার ছেলেমেয়েকে তাড়া দিচ্ছে, কি তোমাদের হয়নি এখনও? আরে তাড়াতাড়ি করো, রাস্তায় জ্যাম থাকতে পারে, কুইক। আজ নাবিল ও শাইমির মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। নাবিল শাইমি তাদের দাদুর ঘরে দাদুর থেকে দোয়া চাইতে এসেছে। রওশনারা তার নাতি নাতনিদের কপালে চুমু এঁকে দেন। রাওনাফ নিচতলায় দাঁড়িয়েছে। আচ্ছা কি তোমাদের হলো? আরে জ্যাম পড়ে গেলে কিন্তু বিপদে পড়বে, তাড়াতাড়ি। নাবিল শাইমির দিকে তাকিয়ে বলে, চলো, এই লোক মনে হচ্ছে এখন থামবে না। দুজনের নিচে নেমে আসে। নাবিল বলে, সব নিয়েছিস তো গুছিয়ে? নিয়েছি, এই নে তোর ফাইল, চেক করে নে, নিজেরটা তো নিজে গুছিয়ে নিতে পারিস না। নাবিল আর শাইমি নিচে নেমে সবার থেকে দোয়া নেয়। উর্বি দূরে দাঁড়িয়ে আছে। শাইমি এসে উর্বির কাছে দোয়া চাইলেও নাবিল মুখ ভার করে দাঁড়িয়ে থাকে এক কোণে। ওরা গাড়িতে উঠলে উর্বি ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে।
পুরো ঘর এলোমেলো হয়ে আছে, সব আমিরুনকে নিয়ে গোছাতে হবে আজ। কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় মোটামুটি জ্যাম ছিল। নাবিল স্বামীকে কেন্দ্রের গেটে ছেড়ে দিয়ে রওনক বাড়ির পথে রওনা দেয়। হাতে এখনো ৪৫ মিনিট বাকি আছে, সে আগেই চলে এসেছে। তাকে চেম্বারে বসতে হবে। কিছুক্ষণ যেতে না যেতেই রাস্তায় ভয়াবহ জ্যাম লেগে যায়। রওনক মেজাজ খারাপ করে গাড়িতে বসে আছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। উর্বি এখন তাকে ফোন দিচ্ছে কেন? সে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতে উর্বির গলা শোনা যায়, আপনি কোথায়? আপনি শীঘ্রই বাসায় আসুন, নয়তো অঘটন ঘটে যাবে। কি অঘটন ঘটে যাবে? কি হয়েছে? ধীরে সুস্থে বলো। নাবিলের রেজিস্ট্রেশন কার্ড আর এডমিট কার্ড বাড়িতে রেখে গিয়েছে। হোয়াট? রওনকের মাথায় আকাশ ভেঙে পড়ে। এখন কি করবে সে? কি হবে তার ছেলের? রওনক নিজেকে যথাসাধ্য ঠান্ডা রেখে বলে, বাড়িতে সামিউল আছে না তো? উনি সে কখন বেরিয়ে পড়েছে। এখন কি করব? আমি বুঝতে পারছি না। আমি মাঝ রাস্তায় জ্যামে আটকে আছি। আমি কিছুই বুঝতে পারছি না। উর্বি একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, শুনুন, আপনি শান্ত থাকুন, আমি বাড়ি থেকে এখনই বের হচ্ছি, আমি আপনাকে জানাবো। রওনক কিছু বলার আগে উর্বি ফোন কেটে দেয়। তার হাতে সময় নেই। সে দৌড়াতে দৌড়াতে সিঁড়ি ভেঙে নিচে নামছে। আজ সময়ের সাথে পাল্লা তাকে দিতেই হবে। স্বামী কাঁদছে, বাচ্চাদের মতো ভ্যাভা করে কাঁদছে। নাবিল বুঝতে পারছে না স্বামীর উপর রাগ দেখাবে, নাকি ওকে একটা ঠাটিয়ে চর মারবে, নাকি ওর কান্না থামাবে। কেন্দ্রের ভেতরে তাদের দুজনকে ঘিরে ছোটখাটো জটলা। দুজন শিক্ষার্থী তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসেনি তার সাথে করে। দুজন পুলিশ এসে তাদের সাথে কথা বলছে। এই মুহূর্তে নাবিল একটা কাজই করতে পারে। তার পাপাকে ফোন দেয়। সে পুলিশের সাহায্য নিয়ে রওনককে ফোন দেয়। রওনক ফোন রিসিভ করে। গলার স্বর স্বাভাবিক রেখে নাবিল বলে, পাপা, আমি নাবিল বলছি। রওনক তাকে কিছু বলতে না দিয়ে বলে ওঠে, বাবা শোনো, দুই ভাই বোন মাথা ঠান্ডা করে বসে থাকো, একেবারে মাথা ঠান্ডা রাখো, পড়াগুলো মনে করার চেষ্টা করো, সামারিগুলো দুজন মিলে আলোচনা করে নাও। আবার হাতে এখনো 40 মিনিট আছে, কিছু হবে না বাবা, আমি আসছি। স্বামী কি করছে? কাঁদছে। ওকে শান্ত করো, তোমার পাপার উপর বিশ্বাস রাখো, একটা ব্যবস্থা আমি করবই। রওনক ফোন রেখে দেয়। নাবিল স্বামীর দিকে তাকায়। স্বামী বলে, বিশ্বাস কর নাবিল, আমি সত্যি সব গুছিয়ে নিয়েছিলাম। আমি কি করে বুঝবো ফাইল দুটো এভাবে অদল বদল হয়ে যাবে? নিশ্চয় এটা আমিরুন খালামনির কাজ। সে আমাদের টেবিল গুছিয়েছে সকালে। নাবিলের এবার বোনের উপর খুব মায়া হয়। সে স্বামীর মাথায় হাত বুলিয়ে বলে, তুই থাম, আজ আমি পরীক্ষা দেবই, আমার দৃঢ় বিশ্বাস। তুই যা, তোর হলে যা। 5 মিনিট ধরে উর্বি জ্যামে আটকে পড়েছে। সে সিএনজি নিয়ে শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিল। এখানেও জ্যাম। 10টা বাজতে আর মাত্র 30 মিনিট বাকি। ছেলেমেয়ে দুটো এখন কেমন করছে কে জানে। রওনক বারবার ফোন দিচ্ছে। উর্বি তার লোকেশন জানিয়েছে। রওনক এদিকে আসছে। 2 মিনিট অপেক্ষা করে কোনো গতি না পেয়ে উর্বি সিএনজি ড্রাইভারকে বলে, ভাই আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি, একটা ছেলের গোটা একটা বছর নষ্ট হয়ে যাবা। আপা আমি তো কিছুই করতে পারবো না। সামনে তাকে দেখেন কত জ্যাম, অন্তত 40-45 মিনিট তো লাগবেই। এতক্ষণ অসম্ভব। আস্তে হেঁটে গেলে উত্তরা হাই স্কুল, এখান থেকে কতক্ষণ লাগতে পারে বলুন তো? বেশি না আপা, আধ ঘন্টারও কম। উর্বি মনে মনে হিসেব করে। আধ ঘন্টা মানে দ্রুত হেঁটে গেলে 25 মিনিটের মতো লাগবে। তার উপর একটা বাইক রাইডার পেয়ে গেলে তো কথাই নেই। সে ড্রাইভারকে বলে, ভাইয়া আমি নামবো, আপনার কত হয়েছে? ড্রাইভার অবাক হয়ে বলে, 120 টাকা। আপা হেঁটে যাবেন না দৌড়ে? উর্বি টাকাটা দিয়ে নেমে প্রায় ছুটতে থাকে। সে ঘামছে। তৃষ্ণায় তার গলা ফেটে যাচ্ছে। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আর একটু আশেপাশে কনস্ট্রাকশনের কাজ হওয়ার কারণে একটু শব্দ হতে পারে, সেটা মানিয়ে নেবেন। আর প্লিজ সবাই লাইক করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।